আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব সেটা আশা করি তোমরা সবাই জানো। এর আগে আমরা ভাষা আন্দোলন নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসটা। আমরা বলছিলাম আমাদের এ অধ্যায়ে মেইনলি 1947 সাল থেকে 1970 সালের যে নির্বাচন পর্যন্ত আছে এই অধ্যায়ের মধ্যে, এতটুকুই আমাদের কভার করা হবে। এর মধ্যে 1947 থেকে শুরু করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, এবং 21শে ফেব্রুয়ারির যে তাৎপর্যপূর্ণ কিছু জিনিস আছে সেগুলো আমরা প্রথমে বলে তারপর আমরা এর পরের স্টেপে আগাবো। তো শুরুতে তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা, এবং তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা, এবং যারা এখনও ক্লাসটা শেয়ার করেনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিই। যারা শেয়ার করেনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিই, এবং আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করি। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আমাকে একটু কনফার্ম করো সব কিছু ক্লিয়ার কিনা, আমাকে একটু কনফার্ম করো সব কিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করতে হবে। যদি সব কিছু ক্লিয়ার হয় আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো।
ওকে, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে যারা জয়েন করতে পারবে, যারা জয়েন করার তারা যাতে কুইকলি জয়েন করতে পারে, তোমরা একটু তাদেরকে মেনশন করে দাও। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই। হ্যাঁ, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই আমাদের ক্লাস। আমরা মেইনলি প্রথমে তোমাদেরকে জানাই দিব 1952 সালের 21শে ফেব্রুয়ারির যে তাৎপর্যগুলো, সেই তাৎপর্যগুলো প্রথমে আমরা জানিয়ে দিব। সেই তাৎপর্য জানানোর পর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। আর আমরা মোটামুটি একটু সংক্ষিপ্তভাবে আগাবো। আসলে ইতিহাস তো বলতে গেলে বলার জিনিসের অভাব নাই, আমরা একটু সংক্ষেপে সিকোয়েন্সটা ধরাই দিব যাতে করে তুমি পড়ার সময় কোনো গোলমাল না হয়, যাতে পড়তে মজা লাগে। আমরা সিকোয়েন্সটা ধরাই দিব তোমাদেরকে। তো আমরা একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমত আসি 21শে ফেব্রুয়ারি, যে আমাদের 21শে ফেব্রুয়ারির তাৎপর্য আমরা গত ক্লাসেই দেখছি। এবং 21শে ফেব্রুয়ারির কারণে যে আমাদের এতগুলা আমাদের 21শে ফেব্রুয়ারির যে রক্তাক্ত আন্দোলন, এই আন্দোলনের উপর প্রেক্ষাপটে, এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে অনেকগুলো আমাদের রচনা রচিত হয়, অনেকগুলো গল্প, চলচ্চিত্র, কাব্য যেগুলো রচিত হয় তোমাদের বইতে যেগুলো আছে সেগুলোকে আমি একসাথে করে দিছি। তো একসাথে করে দিছি যাতে করে তোমরা মনে রাখতে সুবিধা হয়। তো একটু খেয়াল করি, আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিই কী 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার যে প্রতিবাদ, এই প্রতিবাদে রচিত প্রথম যে কবিতা, এই প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা হচ্ছে প্রথম কবিতা, 21শে ফেব্রুয়ারির উপর রচিত প্রথম কবিতা। তাহলে 21শে ফেব্রুয়ারির উপর রচিত প্রথম যে কবিতা, সেই কবিতা হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এবং এই কবিতাটা লিখেন হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। তাহলে তোমাদেরকে জানতে হবে যে প্রথম কবিতা, আমরা এটা কিন্তু 21শে ফেব্রুয়ারির উপর রচিত প্রথম কবিতা। ওকে, মাথায় রাখতে হবে এটা প্রথম কবিতা। প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আর এটা লিখেছে মাহবুবুল আলম চৌধুরী। এরপর আমরা দেখি, এরপর হচ্ছে কবিতা, আমাদের আরেকটা কবিতা রচিত হয়েছে, তার নাম হচ্ছে স্মৃতির মিনার। খেয়াল করো, এটা কিন্তু প্রথম কবিতা। ওকে, তাহলে প্রথম কবিতা যদি বলে, প্রথম কবিতা কিন্তু কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির উপর ডিপেন্ড করে প্রথম কবিতা। আর আরেকটা কবিতা রচনা হয়েছে যার নাম হচ্ছে স্মৃতির মিনার। এই স্মৃতির মিনার, এই কবিতা রচনা করছে আলাউদ্দিন আল আজাদ। তাহলে মাথায় রাখতে হবে স্মৃতির মিনার কোন প্রেক্ষাপটে রচিত, 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদের প্রেক্ষাপটে। আর এটার রাইটার হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। এবার আসি, আমরা আমাদের 21শে ফেব্রুয়ারি যখন আসে, আমরা কিন্তু 21শে ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকটা বছর আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। এবং এই দিনে আমরা কিন্তু সকালবেলা খালি পায়ে শহীদ মিনারে গিয়ে আমরা ফুল দিয়ে শহীদদেরকে স্মরণ করি। আর এই দিন আমরা একটা গান সবসময় বাজে, সেটা হচ্ছে আমার বায়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। যদি আমি গীতিকার না, আমার গলাও ভালো না, তাও এইসব গান গাইলে ভালো লাগে। এই গানটা আমাদের 21শে ফেব্রুয়ারি যে ছাত্র হত্যার প্রতিবাদ, তার উপর রচিত। এবং তুমি লাইনটা দেখো না, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমরা জানি 21শে ফেব্রুয়ারি ছাত্রদের মিছিলের উপর পুলিশ গুলি চালাইছিল, অনেকে শহীদ হয়েছে। 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর এটা রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এটা রচনা করছে। এবার আসো, এটার উপর আমাদের সঙ্গীত আছে, দুইটা সঙ্গীত রচনা করছে সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ। উনি রচনাও করছে, সুরও করছে। ওই দুইটার নাম হচ্ছে ওরা আমার মুখের বাসা কায়রা নিতে চায় একটা, আর আরেকটা হচ্ছে তোরা ঢাকা শহর রক্তে বাসাইলি রে। এই দুইটা সঙ্গীত রচনা এবং সুর করছে সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ। কিসের প্রেক্ষাপটে?
আমাদের 21শে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদের প্রেক্ষাপটে। এরপর আসি প্রথম নাটক। এই 21শে ফেব্রুয়ারির উপর রচিত প্রথম নাটকের নাম হচ্ছে কবর। দেখি আমি একটু ঢেকে রাখি, বলো তো কবর নাটকের রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা কে? দেখি তোমরা বলো কমেন্টে, আমি শুনি তোমাদের অ্যাক্টিভিটিটা দেখি। কবর নাটকের রচয়িতা কে একটু বলো তো, এটা পারার কথা, কারণ এই কবর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। কবর নাটকের রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা কে শুনি, একটু কমেন্টে জানাও কবর নাটকের রচয়িতা কে। হ্যাঁ, সৃজনা মনির চৌধুরী, এক্স্যাক্টলি। আমাদের কবর নাটক এটা কিন্তু কবর নাটক, হ্যাঁ, কবর নাটক যেটা 21শে ফেব্রুয়ারির উপর ডিপেন্ড করে রচিত হয়েছে, তার নাম হচ্ছে কবর, এবং এটা রচনা করছে হচ্ছে মনির চৌধুরী। এবং উনি ওই যে সময় এই কবর নাটকটি উনি লিখছেন, ওই সময় উনি কারাগারে ছিলেন, জেলে বন্দী ছিলেন, এবং কারাগারে জেলে বসেই উনি এটা রচনা করেন। এবং আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই কবর নাটকটি সর্বপ্রথম মঞ্চায়িত হয়েছে, মানে একটা মঞ্চায়িত মানে কি, একটা মঞ্চের মধ্যে এই নাটকটা আমাদের প্রদর্শন হয়েছে, আর সেই মঞ্চটা ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঢাকা কেন্দ্রীয় কারাগারেই উনি কারাগারে বসেই এটা লিখছে, আর এই নাটকটা প্রথম মঞ্চায়িত হয়েছে তাও কিন্তু সেই ঢাকা কেন্দ্রীয় কারাগারেই। সো জিনিসটা জেনে রাখা ভালো। এবার আসো 21শে ফেব্রুয়ারিতে প্রথম উপন্যাস, এগুলো সবগুলো কিন্তু 21শে ফেব্রুয়ারির জন্য, 21শে ফেব্রুয়ারির উপর ডিপেন্ড করে। সো আবারও বলতেছি, এখানে আমি যত ইনফরমেশন দিই সবগুলো হচ্ছে 21শে ফেব্রুয়ারির প্রেক্ষাপটে। 21শে ফেব্রুয়ারির প্রেক্ষাপটে প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, লিখছে জহির রায়হান। আর 21শে ফেব্রুয়ারির উপর ডিপেন্ড করে প্রথম যে চলচ্চিত্র রচনা করছে তাও হচ্ছে জহির রায়হান, তার নাম হচ্ছে জীবন থেকে নেয়া। আবার বারবার একটা কথাই বলতেছি, এখানে সব ইনফরমেশন 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের ছাত্র হত্যার প্রতিবাদে আমাদের এগুলো রচনা হয়েছে। সো অন্য প্রেক্ষাপটে না, কিন্তু অনেক প্রেক্ষাপটে অনেক কিছু প্রথম। ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারির ঘটনার প্রেক্ষাপটে এগুলাই প্রথম। সো মাথায় রাখবা, জীবন থেকে নেয়া এটা কিন্তু প্রথম চলচ্চিত্র 21শের প্রেক্ষাপটে। আর 21শে ফেব্রুয়ারিকে আমাদের স্বীকৃতি দিয়েছে কে? দেখো, প্রথম স্বীকৃতি দিয়েছে 1954 সালে পাকিস্তানের গণপরিষদ। আমরা গত ক্লাসে বলছিলাম পাকিস্তানের যে সংবিধান সেটা রচিত হয়েছে 1956 সালে। 1956 সালের আগে এটা ছিল গণপরিষদ, এরপরে আমাদের জাতীয় সংসদ যখন সংবিধান রচনা হলো। তো যখন 1954 সালে প্রথমে পাকিস্তান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তান গণপরিষদ। এবং 1956 সালে যখন পাকিস্তানের সংবিধান রচনা হয়েছে, সংবিধানের 214(1) ধারায় আমাদের বাংলা ভাষাকে তারা স্বীকৃতি দেয়। 21শে ফেব্রুয়ারিকে তারা স্বীকৃতি দেয়। পাকিস্তানের সংবিধানেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে কখন? আমাদের 1956 সালে যখন তাদের সংবিধান রচিত হয়, এবং সেটা 214(1) ধারা অনুসারে। আর তৃতীয়ত আমাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে ইউনেস্কো। আমাদের ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে 17 নভেম্বর 1999 সালে। এবং চতুর্থ স্বীকৃতি দেয় হচ্ছে জাতিসংঘ 5 ডিসেম্বর 2008 সালে আমাদের 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়। এগুলো হচ্ছে 21শে ফেব্রুয়ারির উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ধরনের স্বীকৃতি। এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, যেমন 21শে ফেব্রুয়ারিকে কে কখন স্বীকৃতি দেয়, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে প্রথম উপন্যাস কি, প্রথম কবিতা কি, প্রথম চলচ্চিত্র কি, কে লিখছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এটা লেখক কে, এরকম অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। সব প্রশ্নের আনসার এখানেই আছে, আমি সুন্দর করে সাজাই দিছি। বলো এই কথাগুলো স্বাভাবিক আমাকে মুখস্থ করতে হবে, আমি জাস্ট তোমাকে একটু সাজাই দিলাম। তাহলে এটা গেলো আমাদের 21শের প্রেক্ষাপটে যতগুলো রচনা সবগুলো আমরা একসাথে করে দিলাম। ওকে, এবার আসি আমরা আমাদের আজকের ক্লাসে। এবার আমরা যাব হচ্ছে 21শে ফেব্রুয়ারির তাৎপর্য শেষ, এটা 1952 সালে হয়েছিল। এরপর আস্তে আস্তে আরও কিছু ঘটনা আসবে। আমরা জানি যে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তাহলে আমাদের এগুলো কিন্তু কোনো না কোনো প্রেক্ষাপটে হয়েছিল। আস্তে আস্তে আমাদের পাকিস্তানের সাথে ইনভলভমেন্ট হয়ে আস্তে আস্তে আমরা আবার কি হচ্ছি, আমাদের বিচ্ছিন্ন হচ্ছি, একসময় বাংলাদেশ স্বাধীন হবে। তো আমরা আসি তাহলে আমাদের একটার পর একটা কাহিনীতে, একটু ভালো করে খেয়াল করো। তো এরপরে আমাদের কি হয় দেখো। তো প্রথম কথা হচ্ছে পাকিস্তানের দুইটা অংশ তোমরা জানো, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কিন্তু সবচেয়ে বড় ঝামেলাটা কোন জায়গায়, পাকিস্তানের যে জনগোষ্ঠী তার 56% 56%
পূর্ব পাকিস্তানে অবস্থান করা সত্ত্বেও পাকিস্তানের যত প্রশাসনিক বা যত কিছু সব দিক দিয়ে অগ্রাধিকার পাচ্ছে হচ্ছে তারা, পশ্চিম পাকিস্তানিরা। এটাকে আমরা মেনে নিব না? মেনে নিব না। তাহলে দেখা যাচ্ছে আমাদের জনগোষ্ঠী বড়, আমরা বেশি পাওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি না, আমরা বঞ্চিত হচ্ছি। এই যে বঞ্চিত হচ্ছি, এটা হচ্ছে আমাদের এই কারণে আস্তে আস্তে আমরা বঞ্চনার শিকার হতে চাই না। ওরা রেগুলার আমাদেরকে বঞ্চনা করতেই আছে। যেখানে জনগোষ্ঠী বেশি, যেখান থেকে ইনকাম বেশি, যেখান থেকে সব দিক দিয়ে সব কিছু বেশি, খালি গ্রহণ করার দিক দিয়ে, ভোগ করার দিক থেকে যেখানে কম, ভোগ করে কিন্তু তারা। এই যে তারা আমাদের ভোগ করে, সব দিক দিয়ে আমাদের তারা ভোগ করতে আসে। এখন এই জিনিসগুলা আমাদের যে এই প্রেক্ষাপটগুলোর উপর ডিপেন্ড করে অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে। এখানে তিন ধরনের সংগঠন রচিত হয়েছে। 3 ধরনের সংগঠন আছে। এক নাম্বার হচ্ছে আমাদের, ভালো করে খেয়াল করো, এখানে 3 টাইপসের সংগঠন সৃষ্টি হয়েছে। সেই 3 টাইপসের সংগঠন কি আমাকে জানতে হবে, একটু ভালো করে খেয়াল করো। আমার শিটের মধ্যে এগুলো দেওয়া আছে। সেগুলো হচ্ছে কি, এক নাম্বার যদি আমি বলি, পাকিস্তানের প্রতি অনুগত ইসলামী নামধারী রাজনৈতিক দল যেগুলো আছে, মানে এরা হচ্ছে পাকিস্তানের প্রতি অনুগত, তারা যেটা বলবে সেটাই ওকে, তারা ইসলামী নাম ধারণ করে রাখছে। এরকম আছে মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামায়াতে ইসলাম, ওই সময়কার। তারা হচ্ছে কি পাকিস্তানের অনুরাগী। তাহলে তোমরাই বলো, এরা যদি পাকিস্তানের অনুরাগী হয়, তাদেরকে কি আমরা মেনে নিব? অবশ্যই মানব না। এবার আসো, আরেক দল ছিল যারা বাঙালির যে অধিকার, সে অধিকার আদায় করে নিতে চায়। সে আরেক দল, তারা ওইখানে ছিল আমাদের আওয়ামী লীগ এবং ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। তাহলে এরা চাইতো বাঙালির যে আমাদের অধিকার, সেই অধিকার নিয়ে তারা কাজ করবে। এরপর আমাদের আরেক দল থাকে হচ্ছে আমার বামপন্থী, যারা সাম্যবাদী, তারা থাকে। এন্ড তোমরাই আমাকে বলো, এখানে 3 ধরনের আছে। একটা হচ্ছে সাম্যবাদী, আরেকটা হচ্ছে পাকিস্তানের অনুরাগী, আরেকটা হচ্ছে বাঙালির যে আমাদের চেতনা, বাঙালির যে আমাদের অধিকার, সেই অধিকার নিয়ে কাজ করতে চায়। স্বাভাবিক হিসাব নিকাশে তোমরাই বলো, আমরা বাঙালিরা কাকে সাপোর্ট করব? তোমরাই বলো। আমরা বাঙালিরা কাকে সাপোর্ট করব? তোমরাই বলো। এখানে 3 ধরনের আছে। এর মধ্যে কাদেরকে আমাদের দরকার, কাদেরকে আমাদের বাঙালিদের দরকার? তোমরা বলো, কাদেরকে আমরা সাপোর্ট করব? সিম্পল হিসাব নিকাশ, কাদেরকে আমরা সাপোর্ট করব? আমরা কাদেরকে সাপোর্ট করব? হ্যাঁ, কমেন্টে জানতে চাই আমরা কাদেরকে সাপোর্ট করবো, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, এখানে 3টা জিনিস হচ্ছে, দেখো, একটা হচ্ছে পাকিস্তানের অনুরাগী, হ্যাঁ, তারা ইসলামী নাম ধারণ করে রাখছে, যেমন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম, নেজামি ইসলাম। আরেকটা হচ্ছে বাংলার মানুষের যে অধিকার নিয়েই তারা আছে, মানে এক একজন এক এক চিন্তাধারার। তা এরকম হচ্ছে আমাদের আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের সাম্যবাদী। যারা সাম্যবাদী, তারা হচ্ছে বামপন্থী দল। ওরা হচ্ছে ওদের সাম্যবাদ নিয়ে থাকে, ওরা অলওয়েজ সাম্যবাদ নিয়ে চিন্তা করে। তো সাম্যবাদ জিনিসটা কি, সেটা আমরা এখানে আলোচনা করব না। আমার মেইন থিম হচ্ছে আমার তাদেরকেই দরকার যারা আমার বাঙালিদের নিয়ে চিন্তা করে। এই বাঙালিদের নিয়ে যারা চিন্তা করে, তারা হচ্ছে আমার আওয়ামী লীগ। তখন আমাদের ওই সময় আওয়ামী লীগের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। ভালো করে খেয়াল করো, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এটা গঠিত হয় 23 জুন 1949 সালে। 23 জুন 1949 সালে। 23 জুন 1949 সালে আমাদের পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যারা আছে ওরা অলওয়েজ চিন্তা করতো কাদেরকে নিয়ে? এরা অলওয়েজ চিন্তা করতে হচ্ছে বাঙালিদেরকে নিয়ে। এবং একটু খেয়াল করে দেখো, পূর্ব পাকিস্তান মানে আমাদের এই অঞ্চল আওয়ামী মুসলিম লীগ যেটা যখন গঠিত হলো ওই সময়কার কয়েকটা আমাকে জিনিস জানতে হবে। যখন প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠাকালীন এই আওয়ামী মুসলিম লীগের সভাপতি কে ছিলেন এটা জানতে হবে। সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমি পুরাটা লিখলাম না, ওই সময়কার সভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক ছিল শামসুল হক। সাধারণ সম্পাদক ছিল শামসুল হক। এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিল শেখ মুজিব। ভালো করে খেয়াল করো। তাহলে আমি আবারও বলতেছি খেয়াল করো। তাহলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এটা গঠিত হলো কখন? 23 জুন 1949 সালে। দেখো আমি কিন্তু যে ঘটনাটা বলতেছি এটা কিন্তু 1952 সালের আগে। আমরা কিন্তু গত ক্লাসে 47 থেকে 52 সাল নিয়ে আলোচনা করছিলাম। এখন এই 47 থেকে 52 সাল আমরা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কাজ করছিলাম। এর পাশাপাশি আরও কিছু কাজ হয়েছিল, সেগুলো আজকে দেখব। তার মধ্যে এর মাঝখানে 1949 সালে কিন্তু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল। এটা আমার গতদিন দরকার ছিল না, ওই জন্য আমরা করিও নাই। তাহলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে 23 জুন 1949 সালে। যখন গঠিত হলো ওই সময় তার সভাপতি ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিল শামসুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ছিল শেখ মুজিবুর রহমান। এবং এরা কাজ করতো কাদেরকে নিয়ে? এরা কাজ করতো হচ্ছে বাংলার মানুষদেরকে নিয়ে, বাংলার মানুষদের অধিকার নিয়ে। স্বাভাবিক, ওরা যখন থেকে আমাদের কাজ শুরু করছে, যখন আমাদের এটা গঠিত হয়েছে তখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা বাংলার মানুষকে নিয়ে কাজ করতেছে। স্বাভাবিক, বাংলার মানুষের অধিকার নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছে, কর্মসূচি পালন করতেছে। যখনই বিভিন্ন কর্মসূচি পালন করতেছে, তাহলে তুমিই বলো, যখন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে তখন আমাদের বাংলার মানুষের কাছে নিশ্চয়ই তারা জনপ্রিয় হয়ে উঠবে, অবশ্যই। এবং তারা আমার বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠে। তারা বাংলার মানুষের কাছে কি হয়ে ওঠে? জনপ্রিয় হয়ে ওঠে। ওকে, তাহলে আমাদের পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিল শামসুল হক, আর পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক ছিল হচ্ছে শেখ মুজিব। এগুলো হচ্ছে আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, তারপর যুগ্ম সাধারণ সম্পাদক, আরও বিভিন্ন ধরনের জিনিস থাকে একটা সংগঠনের জন্য। এগুলো হচ্ছে সংগঠনের গঠনতন্ত্রের মূলতন্ত্র, যে কার কাজ কী। সাধারণ সম্পাদকের কাজ একরকম, সভাপতির কাজ একরকম। তো আমাদের এরকম হচ্ছে প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র থাকে। তো এগুলা সভাপতি মানে কি, সাধারণ সম্পাদক মানে কি, তাদের কাজ কি, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব না। আমরা হচ্ছে শুধুমাত্র বলে দিলাম সভাপতি ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিল শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ছিল শেখ মুজিব। কিন্তু এগুলো দ্বারা কি মিন করে সেগুলো আমাদের এখানে আলোচনার বিষয় না। আসলে ওইদিকে চলে গেলে আমাদের একটু অন্যদিকে চলে যাবে। তবে তুমি এমনিতে মাথায় রাখতে পারো, সভাপতি হচ্ছে আমাদের সাধারণত সবচেয়ে পাওয়ারফুল, উনি সব কিছু কন্ট্রোল করে। তারপরের ধাপ হচ্ছে সাধারণ সম্পাদক, তারপরের ধাপ যুগ্ম সাধারণ সম্পাদক। এরকম আমাদের গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্রের আমার কিছু নিয়মনীতি থাকে, ওই নিয়মনীতি অনুযায়ী নামকরণ করা হয়। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। তোমাকে জাস্ট এই তিনটে ইনফরমেশন তোমাদের বইতে আছে, ওই কারণে আমি বলে দিলাম তিনটে ইনফরমেশন কী কী। সভাপতি, এটা কিন্তু দেখো কখনকার সভাপতি, যখন গঠিত হয়েছে তখন, মানে এটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন, প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন। হ্যাঁ, এখানে একটা ঝামেলা হয়ে গেছে। দেখো, এটার নাম হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। নামের সাথে একটা মুসলিম আছে, স্বাভাবিক হিসাব নিকাশ তুমি বুঝতেই পারতেছো, এখানে একটা ধর্মীয় ব্যাপার কাজ করতেছে। এই যে আওয়ামী মুসলিম লীগ, এর মানে এখানে নিশ্চয়ই মুসলমানদের অগ্রাধিকার বেশি থাকবে। মানে এক কথায় আমরা যদি বলি যে আমাদের
এখানে যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানে একটা সাম্প্রদায়িক মনোভাব থাকতে পারে যে সম্প্রদায়, এটা মুসলিম সম্প্রদায়ের অগ্রাধিকার বেশি। এই জিনিসটাকে দেখো, এই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কিন্তু মুসলিমদেরকে নিয়ে কাজ করতেছে না, তারা কিন্তু কাজ করতেছে বাঙালির অধিকার নিয়ে, কিন্তু নাম হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এখন এই মুসলিম লীগের কারণে দেখা যায় অনেকের মনে অনেক ধরনের ঝামেলা আসতে পারে। এক কথায় সাম্প্রদায়িক ব্যাপারটাকে এড়ানোর জন্য আমরা কাজ করব বাঙালি নিয়ে, জাতি বর্ণ এখানে আসবে না, এখানে বাঙালি থাকবে, তারা যে জাতি হোক। তাহলে আমাদের এটাকে আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে নেওয়ার জন্য এই পূর্ব পাকিস্তানের নতুন নাম হলো পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আওয়ামী লীগ, মুসলিমটা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এখন আর সাম্প্রদায়িক কোনো কিছু নাই, জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য এটা, কোনো সাম্প্রদায়িকতা নাই। এবং এটা হয়েছে হচ্ছে 1955 সালে। ওই কারণে দেখবা যেসব ঘটনা 1955 সালের আগে সেখানে লেখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, আর 1955 সালের পরের যে ঘটনাগুলা তখন লেখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এই 1955 সালের আগে এটার নাম ছিল কিন্তু আওয়ামী মুসলিম লীগ, তখন বলা হইতো আওয়ামী মুসলিম লীগ। আরেকটা কথা বলে রাখি, আওয়ামী মুসলিম লীগ আর মুসলিম লীগ সেম না, কিন্তু মুসলিম লীগ অন্যটা, মুসলিম লীগের কথা আমরা একটু পরে বলবো। এটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, আর আওয়ামী মুসলিম লীগের নামটা পরিবর্তন হয়ে আওয়ামী লীগ হলো 1955 সালে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এই 1955 সালের আগের কোনো কাহিনী বিশ্লেষণ করতে গেলে আমরা আওয়ামী মুসলিম লীগ লিখি, এবং এই সালের পরে চিন্তা করলে তখন আমরা আওয়ামী লীগ লিখি। কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? আজমান পায়েক হাসান স্যার, শেখ মুজিব কখন কখন জেলে ছিল? দেখো উনি কখন কখন কোন প্রেক্ষাপটে জেলে যাচ্ছে আমরা কিন্তু সাল অনুযায়ী যাচ্ছি। মানে আমি যদি শেখ মুজিবের জীবনী পড়াইতাম তখন পড়াইতাম একভাবে, আর এখন যখন আমরা ইতিহাস নিয়ে যাচ্ছি তখন পড়াচ্ছি অন্যভাবে। আমরা ইতিহাস পড়াইতে গেলে যখন দেখতেছি কোনো কাহিনী ঘটতেছে, জেলে গেছে, যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম শেখ মুজিব জেলে গেছিল, হ্যাঁ, আমাদের ভাষা আন্দোলনের জন্য, সেটা আমরা বলে দিয়েছিলাম। তো আমরা আলাদা করে এটা পরে বলবো, আপাতত আমরা আগে এই সাল অনুযায়ী আগাচ্ছি। যেমন এখনও দেখব শেখ মুজিব জেলে যাচ্ছে, কখন আমরা এখানেই দেখব। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এবার আস্তে আস্তে কাহিনী কোন দিকে যাচ্ছে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হলো, ওকে। এই আওয়ামী মুসলিম লীগের তারা বাঙালির মানুষদেরকে নিয়ে কাজ করতেছে, জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করতেছে, সবার জন্য কাজ করতেছে বিদায় পরবর্তীতে নামটা চেঞ্জ করে আওয়ামী লীগ রাখা হয়েছে। বাট কাজ করছে বাঙালির জন্য, বাঙালির মধ্যে জনপ্রিয়তা পাইছে, বাঙালির রক্তের মধ্যে একটা উত্তেজনা আছে। যখন পাকিস্তান সরকার দেখতেছে বাঙালি জাতি এমন একটা ঐক্য গড়ে তুলতেছে, এই আওয়ামী লীগের মাধ্যমে তারা একটা ঐক্য গড়ে তুলতেছে, তখন তাদের মূল টার্গেট কি থাকবে? এই ঐক্যটা ভাঙ্গা। কারণ বাঙালি জাতি যদি এক হয়ে তাদের ভিতরে যদি তাদের উপর যদি হামলা করে, তখন তারা বাঁচতে পারবে না, এবং বাঁচতে পারেও নি। তাহলে ঐক্য হইতে দেওয়া যাবে না। পাকিস্তানের টার্গেট কি? ঐক্য হইতে দেওয়া যাবে না। তারা কি করলো? স্বাভাবিক, প্রশাসনিক ক্ষমতা কাদের হাতে? পশ্চিম পাকিস্তানের হাতে। এখন তারা কি করলো দেখো, এই যে এখানে যারা আছে ওদেরকে আস্তে আস্তে গ্রেপ্তার করা শুরু করবে। এখানে যারা আছে তাদেরকে কি করবে? গ্রেপ্তার করা শুরু করবে। এবং তারা এখানে মেইন টার্গেট করে যাকে, তার নাম হচ্ছে শেখ মুজিব। কারণ শেখ মুজিবের উপর জনগণের আস্থা অনেক বেশি ছিল, আস্তে আস্তে উনি অনেক বড় ভূমিকা পালন করেছে, সেটা তোমরা জানোই। যে এই শেখ মুজিব পাকিস্তানিদের রোষানলে পড়ে যায়, পাকিস্তানিদের রোষানলে পড়ে, তারা টার্গেট করে শেখ মুজিবকে। এবং শেখ মুজিবকে টার্গেট করে তারা কি করে? 1949 সালে কিন্তু কি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছে, সেখানে দায়িত্বে কিন্তু শেখ মুজিবও ছিল। সেই শেখ মুজিবকে 1949 সালেই আবার জেলে পাঠাই দিছে। কোথায় পাঠিয়ে দিছে? জেলে। তাহলে দেখো, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ যখন, মুসলিম লীগ যখন গঠিত হলো 1949 সালে, সেই 1949 সালে শেখ মুজিবকে কী করলো? জেলে পাঠিয়ে দিল, যাতে করে সে কোনো কাজ করতে না পারে। কিন্তু 1949 সাল
এখনও কিন্তু 1952 21শে ফেব্রুয়ারি আসেনি, গতদিন পড়াইছিলাম। এর মানে এখনও কিন্তু ভাষা আন্দোলন চলতেছে। সেই ভাষা আন্দোলনে কিন্তু শেখ মুজিব নেতৃত্ব দিছে, কিন্তু উনি কোথায়? জেলে। হ্যাঁ, বঙ্গবন্ধু জেলে থেকেই নেতৃত্ব দিছে, শেখ মুজিব জেলে থেকেই নেতৃত্ব দিছে। এবং 1949 সালে উনাকে জেলে বন্দি করা হয়, কারাবন্দি করা হয়। এবং এই কারাগারে বন্দি থেকে উনি ভাষা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করে গেছে, সেখান থেকে নেতৃত্ব দিছে, কারাগারে বসে বসে নেতৃত্ব দিছে। এরপর উনি 1952 সালের 27শে ফেব্রুয়ারি কারাগার থেকে ছাড় পান। কখন? 1952 সালের 27শে ফেব্রুয়ারি। একটু ভালো করে খেয়াল করো ডেটটা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কাহিনী কী হয়েছে দেখছো তো? হ্যাঁ, সেটা তোমরা জানো। সেই 21শে ফেব্রুয়ারির পর 27শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে কারাগার থেকে বের করে আনা হয়। এর আগে কিন্তু উনি জেলে ছিল, এবং জেলে থেকেই উনি সব কিছু ডিরেকশন দিছে, ওই অনুযায়ী কাজ করছে, উনি নেতৃত্ব দিছে, জেলে থেকেই নেতৃত্ব দিছে। তাহলে আমাদের এটা হচ্ছে ওভারঅল কাহিনীটা। আর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করত, এবং এটার নাম পরবর্তীতে 1955 সালে হলো কি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো। হ্যাঁ, একজন সুন্দর একটা প্রশ্ন করছে ফারহাত লামিসা সুজনা, ভাই বিনা অপরাধেও জেলে পাঠানোর নিয়ম নাই, তাহলে শেখ মুজিব কোনো অপরাধ করছিল? দেখো, একজন বললো ক্ষমতা পাকিস্তানিদের হাতে। ক্ষমতা পাকিস্তানিদের হাতে থাকলেও সিম্পল কথা কি জানো? সিম্পল কথা হচ্ছে কোনো না কোনো একটা কারণ দ্বারা করে জেলে পাঠানো যায়, এবং তারা সে কাজগুলোই করছিল। এবং একটু পরে আমরা পড়বো আগরতলা ষড়যন্ত্র মামলা। এটাকে নামই বলে দিয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা। ইতিহাসবিদরা এটাকে বলছে ষড়যন্ত্র মামলা, ষড়যন্ত্র করে এই মামলা দেওয়া হয়েছে। তাহলে আমাদের এরকম বিভিন্ন কারণে বন্দি করা হয়। একটা মিছিল হলো, মিছিল থেকে ধরে নিয়ে গেছে গা, কোনো কারণ লাগে? কারণ লাগে না। সো টার্গেট করে উনাদের, বললাম তো শেখ মুজিবকে উনারা টার্গেট করছে। উনাদের টার্গেট ছিল উনাকে বাইরে রাখা যাবে না, বাইরে রাখলে ঝামেলা হবে, উনারাও জানতো। ওই কারণে উনাকে জেলে বন্দি রাখছে, কিন্তু জেলে বন্দি থেকেও উনি নেতৃত্ব দিছে। বাংলার জনতা কিন্তু উনার ডিরেকশন অনুযায়ী কাজ করছে। এবার আসো আমরা সামনের দিকে আসি। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা বলতেছো দেখো অপরাধ, দেখো বাঙালি যা করতেছে সব কিছুই কিন্তু পাকিস্তানিদের কাছে অপরাধ। কেন? পাকিস্তানিরা চায় না এটা। ওই কারণেই দেখো 21শে ফেব্রুয়ারি কিন্তু বাঙালি আন্দোলন করছিল। এই আন্দোলনে থামানোর জন্য কিন্তু 21শে ফেব্রুয়ারি ঠিক আগের দিন 20 ফেব্রুয়ারি কিন্তু 144 ধারা জারি করে দিছে। এবার 144 ধারা যখন জারি করছে, এবার কি গুলি চালানো যাবে না, মিছিলের মধ্যে পুলিশ আঘাত করতে পারবে না, করলো, এ করে কাহিনী হয়েছে। এরকম জিনিসটা এরকম, বাঙালির জিনিসগুলো তারা সহ্য করবে না, এটাই স্বাভাবিক। কারণ তারা চায় না বাংলা ভাষাটা তারা পাক, তারা চাচ্ছে ওর দুটা হোক রাষ্ট্রভাষা। কিন্তু বাঙালি তো এগুলোর জন্য কাজ করতেই আছে। এখন যখন ভাষার জন্য যখন বাংলা ভাষার যখন মর্যাদা পেয়ে গেছে, এবার বাঙালি কী নিয়ে কাজ করবে? ক্ষমতা নিয়ে। সব ক্ষমতা ওদের হাতে, এটা আমরা মানব না। ক্ষমতা নিতে হবে আমাদের হাতে, কর্তৃত্ব ছাড়া থাকবো না। এবার আসো আমরা সেই কর্তৃত্ব দিকে আগমন করব। ভাষার পরে এবার আসবে কর্তৃত্ব। ওকে, এবার আসি। তাহলে এগুলো হচ্ছে মেন কথাগুলো। আমি মেন পয়েন্টগুলো সামনে নিয়ে আগাচ্ছি। একবার 100% সব কিছু তো আমি বলবো না, কারণ সব কিছু বলার আসলে এত টাইম নাই। আর আরেকটা, সব কিছু বলতে হলে তোমাকে বই ওয়ার্ড বাই ওয়ার্ড রিডিং পড়াইতে হবে। হ্যাঁ, আমি তোমাকে জাস্ট আগেও বলছি, আমি তোমাদেরকে একটা সিকোয়েন্স ধরাই দিচ্ছি। হ্যাঁ, ওকে, এবার আসো নতুন কাহিনী শুরু। পাকিস্তান প্রতিষ্ঠা হলো কত সালে? 1947 সালে। এই পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানের যত কিছু আমাদের হয়েছিল সব কিছু কিন্তু আমাদের শাসক গোষ্ঠীরা কিন্তু মুসলিম লীগের আন্ডারে সব কিছু করছে, এবং দ্বিজাতির তত্ত্বের যে ধারণা সেটাও মুসলিম লীগ দিল। এখন সেই মুসলিম লীগ কি করছে জানো? পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সাধারণ নির্বাচন করেনি, মানে কোনো নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় বলো প্রাদেশিক বলো কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। এর মানে তারা কোনো কেন্দ্রীয় নির্বাচনও করেনি, আবার প্রাদেশিক নির্বাচনও করেনি।
এবার অনেকে বলবে ভাইয়া কেন্দ্রীয় নির্বাচন আর প্রাদেশিক নির্বাচনের মধ্যে পার্থক্য কোন জায়গায়? তা আমি আসি তোমাদেরকে ছোট্ট করে বলি ভাইয়া, কেন্দ্রীয় নির্বাচন আর প্রাদেশিক নির্বাচনের মধ্যে পার্থক্য যেটা, কেন্দ্রীয় মানে হচ্ছে সেন্ট্রালি পুরা কান্ট্রির জন্য, আমাদের পাকিস্তান পুরোটার জন্য যে নির্বাচন, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের সবাই ভোট দিবে, ভোটের মাধ্যমে নিযুক্ত হবে, সেটা হচ্ছে আমার কেন্দ্রীয় নির্বাচন, সেন্ট্রাল সরকার। এবার আসো যাকে আমরা বলি হচ্ছে প্রধানমন্ত্রী, আর প্রদেশের আন্ডারে যে থাকে মানে পুরা অঞ্চলের আন্ডারে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে কি প্রধানমন্ত্রী, আর বিভিন্ন প্রদেশের আন্ডারে যারা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে মুখ্যমন্ত্রী সাধারণত। তো যেমন ইন্ডিয়াতে আমাদের অনেকগুলো প্রদেশ আছে, ইন্ডিয়াতে তোমার টোটাল যদি আমি চিন্তা করি ইন্ডিয়ার কেন্দ্রীয়ভাবে কিন্তু আমাদের মোদি কিন্তু আমাদের ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার, আবার প্রত্যেকটা প্রদেশের জন্য আলাদা করে আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে মুখ্যমন্ত্রী, হ্যাঁ এরকম বলা হয়। এখন প্রাদেশিক নির্বাচন মানে কি, এটা প্রদেশের জন্য নির্বাচন। তাহলে এরকম পূর্ব পাকিস্তানের যে প্রদেশটা, এই প্রদেশে কোনো নির্বাচন হয় নাই, নির্বাচন ছাড়াই তারা কি করছে, তাদের ইচ্ছে হচ্ছে ওদেরকে দায়িত্ব দিল, তাদের ইচ্ছে হলো ওদেরকে দায়িত্ব দিল, এর মানে তারা তাদের মতো করে দায়িত্ব পালন করতেছে নির্বাচন ছাড়া। এটা কি জনগণ মানবে না। আর আমরা তো আরও মানবো না। আমরা কেন মানবো না? কারণ ভাই তারা যে নির্বাচন ছাড়া দায়িত্ব গ্রহণ করলো, এই দায়িত্বটা কিন্তু তারা তাদের আন্ডারে রাখছে, আমাদের এখানকার মানুষকে কর্তৃত্ব দিতে চায়নি তারা, যার কারণে এটার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠবে। এই কাজগুলা কেন্দ্রীয় নির্বাচন, প্রাদেশিক নির্বাচন, কোনো নির্বাচনই কে করেনি, মুসলিম লীগ এরকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মুসলিম লীগ এই কেন্দ্রীয় নির্বাচন বা প্রাদেশিক পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে কেন্দ্রীয় নির্বাচন বা প্রাদেশিক নির্বাচন হওয়ার মতো কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এবার একটু ভালো করে খেয়াল করো, কয়েকটা জিনিস আছে এখানে। মুসলিম লীগ কিন্তু কি করেনি, কোনো উদ্যোগ গ্রহণ করেনি কেন্দ্রীয় বা প্রাদেশিক নির্বাচন হবে। আবার একটু করে বলতেছে প্রাদেশিক নির্বাচন হবে। প্রাদেশিক নির্বাচনের সুবিধা কি, পূর্ব বাংলাতে আমাদের প্রদেশে যখন নির্বাচন হবে, আমাদের প্রদেশের মানুষের কথা ভেবে তারা আমাদের এই দিক নিয়ে কাজ করবে অবশ্যই, কিন্তু এগুলো নিয়ে আমাদের পশ্চিম পাকিস্তান টালবাহানা শুরু করছে। তারা যখন টালবাহানা শুরু করছে, বাঙালি বুঝছে এরা কিন্তু আমাদেরকে এমনে ক্ষমতা দিবে না। আগে যুদ্ধ করছিলাম ভাষার জন্য, এখন কিসের জন্য করব? ক্ষমতার জন্য। ক্ষমতা এমনি দিবে না। ক্ষমতা যদি দিতে হয় তাহলে কি করতে হবে? ক্ষমতা কেড়ে নিতে হবে। এখন ওরা তো আমাদেরকে এমনি ক্ষমতা দিবে না, তাহলে কি লাগবে? নির্বাচন লাগবে। নির্বাচন যখন হয়ে যাবে, নির্বাচনে যদি আমরা জয়ী হইতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা বলতেছি এটা প্রাদেশিক নির্বাচন দাও। কেন? আমাদের পূর্ব বাংলায় এই প্রদেশে একটা নির্বাচন হোক, প্রাদেশিক নির্বাচন হোক, এরপর আমরা সেই অনুযায়ী কাজ করতে পারবো। এই প্রাদেশিক নির্বাচন যদি হইতে হয় তাহলে দেখো আমাদের মেইন টার্গেট, আমরা যখন দাঁড়াবো, আমাদের প্রদেশের বিভিন্ন সংগঠন যখন দাঁড়াবে ভোটে, নির্বাচনে দাঁড়াবে, তোমার কি মনে হয় মুসলিম লীগ কি বসে থাকবে? তারাও নির্বাচনে অংশগ্রহণ করবে। এবার নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করে, আমাদের মেইন টার্গেট দেখো, এই মুসলিম লীগ কিন্তু সব কিছু কর্তৃত্ব করতেছে। তাহলে আমাকে বলো তো, এই যে উদ্যোগ গ্রহণ করেনি, এই উদ্যোগ গ্রহণ না করার কারণে আমাদের এখন মেইন টার্গেট প্রাদেশিক নির্বাচন করা। সেই প্রাদেশিক নির্বাচন করার জন্য আমরা যেটা গঠন করব তার নাম হচ্ছে যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট যেটা আমরা গঠন করব, এই যুক্ত ফ্রন্ট কিন্তু একা গঠিত হয়নি। এটা হচ্ছে আমাদের চারটা দল নিয়ে গঠিত, চারটা দল নিয়ে এটা গঠিত। এর মানে ভালো করে খেয়াল করো, সিকোয়েন্সগুলো খেয়াল করো। পাকিস্তান সৃষ্টি হলো, কিন্তু কোনো কেন্দ্রীয় নির্বাচন নাই, প্রাদেশিক নির্বাচন নাই, ক্ষমতা তাদের হাতে, এবং এগুলোর কর্তৃত্ব দিচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগের উচিত ছিল একটা কেন্দ্রীয় নির্বাচন, প্রাদেশিক নির্বাচন করা জনগণের মাধ্যমে, কিন্তু তারা সেটা করেনি। এই ধরনের কোনো উদ্যোগই গ্রহণ করেনি। এখন আমার দরকার কি? প্রাদেশিক নির্বাচন। সামনে প্রাদেশিক নির্বাচন হবে। প্রাদেশিক নির্বাচন হলে তাহলে আমার কি লাগবে? প্রাদেশিক নির্বাচন হলে আমার একটা সংগঠন লাগবে, যে সংগঠনের আন্ডারে আমরা দাঁড়াবো। এখন দেখা যাচ্ছে আমরা গঠন করলাম যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট কী করলো? এমনভাবে গঠন করলাম যাতে করে বাঙালি সবাই একই দিকে থাকে। এই যুক্ত ফ্রন্ট একটা দল না, যুক্ত ফ্রন্টটাকে আমরা গঠন করছি চারটা দল নিয়ে। সেই চারটা দল কি? একটা হচ্ছে আমাদের আওয়ামী মুসলিম লীগ,
আরেকটা কথা বলে রাখি, এই যুক্তফ্রন্ট যে আমরা গঠন করছি, এই যুক্তফ্রন্ট গঠন করছি হচ্ছে 1953 সালের 14ই নভেম্বর। দেখো 1953 সালের 14 নভেম্বর, তখন কিন্তু আওয়ামী লীগের নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। কেন? 1955 সালের আগ পর্যন্ত আওয়ামী মুসলিম লীগ ছিল। সো 4টা দলের মধ্যে সবচেয়ে বড় দল ছিল আওয়ামী মুসলিম লীগ। আরও একটা দল ছিল, তার নাম হচ্ছে কৃষক শ্রমিক পার্টি। কৃষক শ্রমিক পার্টি। এরপর হচ্ছে আমাদের কৃষক শ্রমিক পার্টি, এরপরে আমাদের নেজামে ইসলাম, এরপরে বামপন্থী গণতান্ত্রিক দল। এই 4টা দল মিলে 1953 সালের 14 নভেম্বর ডিসিশন নিল। খেয়াল করো, ডেট নিয়ে কনফিউশন হবে না। ডিসিশন নিল তারা 4টা দল মিলে গঠন করবে যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্ট গঠন হয় নাই, সিদ্ধান্ত নিছে আমরা যুক্তফ্রন্ট গঠন করব। দেখো এখনও কিন্তু সিদ্ধান্তের মধ্যে আছি, তোমরা কনফিউজড হইও না। এখন আমরা সিদ্ধান্তের মধ্যে আছি যে আমরা যুক্তফ্রন্ট গঠন করব। এই বলো, যুক্তফ্রন্টের টার্গেট কাকে হারানো? তোমরাই বলো। এই যে আমরা যুক্তফ্রন্ট গঠন করব, কাকে পরাজিত করার জন্য যুক্তফ্রন্ট গঠন করব বলো তো কমেন্টে একটু। কাকে পরাজিত করার জন্য আমরা যুক্তফ্রন্ট গঠন করব একটু কমেন্টে বলো। কাকে পরাজিত করার জন্য আমরা যুক্তফ্রন্ট গঠন করব কমেন্টে বলো। আমরা বললাম আমরা যুক্তফ্রন্ট গঠন করব। এই যুক্তফ্রন্ট গঠন করব, এটা ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিছি, এখনও কিন্তু গঠন করিনি। ডেটগুলো ভালোভাবে চিন্তা করিও। 1953 সালের 14 নভেম্বর আমরা ডিসিশন নিছি যে আমরা গঠন করব মুসলিম লীগকে পরাজিত করার জন্য। তাহলে মুসলিম লীগকে পরাজিত করার জন্য আমরা যুক্তফ্রন্ট গঠন করলাম। ওই মুহূর্তে আমাদের হাতে যে দলগুলো ছিল, যারা আমাদের মোটামুটি ভালো পাওয়ারফুল ছিল, ওরকম দল ছিল, জনপ্রিয় ছিল আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম, বামপন্থী গণতান্ত্রিক দল। মানে এগুলো এক একটা দলের নাম। আওয়ামী লীগ যেরকম একটা দলের নাম, অন্যগুলো এক একটা দলের নাম, এক একটা দলের নাম এক এক রকম, তাদের নীতি অনুযায়ী। এখন এই 4টা দল নিয়ে আমরা যুক্তফ্রন্ট গঠন করার সিদ্ধান্ত নিলাম, এবং যুক্তফ্রন্টের মেইন টার্গেট কিভাবে মুসলিম লীগকে পরাজিত করা যায়। কোথায় পরাজিত করব? আমাদের প্রদেশে। তাহলে কোন নির্বাচনে? প্রাদেশিক নির্বাচনে। খেয়াল করো, তাহলে যুক্তফ্রন্ট তাদের টার্গেট প্রাদেশিক নির্বাচন হবে পূর্ব বাংলার প্রদেশে। সেই প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে যদি আমরা পরাজিত না করি, ক্ষমতা কিন্তু মুসলিম লীগের হাতেই থাকতেছে। তাদেরকে পরাজিত করতে হলে আমাদেরকে একসাথে হইতে হবে। 4টা দল নিয়ে আমরা যুক্তফ্রন্ট গঠন করার সিদ্ধান্ত নিলাম, এবং এই 1914 নভেম্বর আমি সিদ্ধান্ত নিছি না, এবং সিদ্ধান্ত নেওয়ার পর 4 ডিসেম্বর আমরা গঠন করে ফেলছি। 4 ডিসেম্বর গঠন করে ফেলছি সেই 1953 সালের। তাহলে 1953 সালের 14 নভেম্বর আমরা ডিসিশন নিলাম যে আমরা যুক্তফ্রন্ট গঠন করব, এবং তারই ফলশ্রুতিস্বরূপ আরও মোটামুটি 20 দিন পর 4 ডিসেম্বর আমরা যুক্তফ্রন্ট গঠন করছি। সো যদি আসে যুক্তফ্রন্ট গঠন করার সিদ্ধান্ত কখন গৃহীত হয়? 1953 সালের 14 নভেম্বর। আর যুক্তফ্রন্ট গঠিত হয় কখন? 4 ডিসেম্বর। সিদ্ধান্ত গ্রহণ 14 নভেম্বর, গঠিত হয় 4 ডিসেম্বর। কথা ক্লিয়ার কিনা বলো। এই শুনো, তোমরা অনেকে দলগুলোর নাম নিয়ে বিশ্লেষণে যাচ্ছ। আমরা কিন্তু আসলে ইতিহাসের ব্যাপারে সীমাবদ্ধ থাকতেছি। মানে আমরা ওদের ভিতরকার বিষয়ে আমি ঢুকতেছি না। কথাটা বুঝছো তো? কারণ আমি যদি ওই দিকে ঢুকি, দেখা যাবে আমাদের এই দিকে ইতিহাসটা আমরা আর পড়তে পারবো না। তা ওই জন্য হচ্ছে আমাদের নামগুলো আপাতত মাথায় রাখাটা বেটার। এগুলো নিয়ে যেমন একটা গঠনতন্ত্র, একটা দলের গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের আমাদের আলাদা নিয়ম আছে। একটা দলের নামকরণের নিয়মাবলী আছে, কোনটা দ্বারা কী মিন করে, প্রত্যেকটা আলাদা ব্যাখ্যা আছে, সত্যি ব্যাখ্যা আছে। কিন্তু কথা হচ্ছে আমরা সেই ব্যাখ্যাতে এখন যাইতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ইতিহাস পড়তেছি আমরা, তাই না? ওই কারণে জাস্ট নামগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটু মাথায় রাখবো আপাতত।
আর আরেকটা কথা হচ্ছে আমরা এই ক্লাসগুলো কিন্তু মেইনলি নিচ্ছে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, মানে 9, 10 এসএসসি। তো তোমাদেরকে যদি আমরা আবার ভিতরে চলে যাই তখন হচ্ছে এগুলো কিন্তু খুব বেশি ঝামেলাকর হয়ে যাবে। আমরা বিসিএস এর প্রিপারেশন নেওয়ার সময় অনেক কিছুই পড়ি, কিন্তু এখানে তোমাদেরকে যে হিস্টোরি বলতেছি এর থেকে কয়েক গুণ বেশি হিস্টোরি আমাদেরকে পড়তে হয়। বাট সব ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি না, কেন? কারণ এত ইনফরমেশন তোমরা মাথায় রাখতে পারবা না। তোমাদের বইয়ের জন্য যেসব ইনফরমেশন রাখা দরকার আমি সেগুলোই বলতেছি, কারণ তোমাদের মতো ইনোসেন্ট বাচ্চা কাচ্চাদের উপর প্রেশার চাপাই দেওয়া আমার কাজ না। সংক্ষেপে কীভাবে কাটিয়ে উঠতে পারবে সেটাই আমার কাজ। ওকে, তাহলে হ্যাঁ, এবার আসো, এই যে আমাদের যুক্তফ্রন্টের কথা আমরা বললাম, এই যে যুক্তফ্রন্ট আমাদের একটা, এখন দেখো যুক্তফ্রন্ট আমার কি করবে একটু ভালো করে খেয়াল করি, তাদের টার্গেট কি। এবার আমরা চলে যাই, ভাইয়া যুক্তফ্রন্ট এখন কি করবে? ভাইয়া যুক্তফ্রন্ট আমাদের প্রাদেশিক নির্বাচন করবে। কোন নির্বাচন? প্রাদেশিক, মানে তাদের প্রদেশে প্রাদেশিক নির্বাচন। আচ্ছা, এই নির্বাচন করার জন্য কি করতে হয়? প্রচারণা করতে হয় না? জি ভাইয়া, প্রচারণা করতে হয়। প্রচারণা করার জন্য তারা নির্বাচনী ইশতেহার দিবে। নির্বাচনী ইশতেহার কয় দফা? 21 দফা। যুক্তফ্রন্ট কয় দফা নিয়ে গঠিত? আমাদের যুক্তফ্রন্টের যে মূল মন্ত্র সেটা কয়টা দফা নিয়ে গঠিত? 21টা দফা। এখন অনেকে জিজ্ঞেস করবে নির্বাচনী ইশতেহার মানে কি? আচ্ছা, আমরা এরকম বলি না, আমি মনে করো ভোটে দাঁড়াইছি, তুমি আমাকে এত তারিখে ভোটের আগে আমরা বলি না আমাকে ভোট দিলে আমি এটা করব, আমি এটা করব। আমাদের মেইন টার্গেট জনগণের জন্য এটা করা, আমাদের মেইন টার্গেট ওই লেকটা ভেঙে গেছে সেই লেকটা তৈরি করা, আমাদের মেইন টার্গেট স্কুল কলেজ গড়া। এরকম টার্গেট থাকে না, যে বলা হয় না যে আমি নির্বাচনে জয়ী হলে আমরা এই কাজগুলো করব, এগুলোকে বলা হয় নির্বাচনী ইশতেহার। এই যুক্তফ্রন্ট যে ইশতেহার দিছিল সেটা কয় দফা? 21 দফা। তোমাদের বইতে আছে, তোমরা 21 দফাটা দেখে নিবা, দেখলেই বুঝবা। সে 21 দফা যখন তুমি নিজে পড়বা তোমার কাছে মনে হবে ভোট দিলে যুক্তফ্রন্টকে দিব, আর না হয় দিব না। কেন? কারণ তাদের 21 দফা ইশতেহারের সবগুলোই কিন্তু বাঙালির অধিকারে নিয়ে ইশতেহারগুলো দেওয়া হয়েছে। তাহলে বলো আমাদের বাঙালির অধিকার নিয়ে ইশতেহার দেওয়া হয়েছে, তোমরাই আমাকে বলো কয় দফা? 21 দফা। মোস্ট ইম্পর্টেন্ট, যুক্তফ্রন্ট কয় দফা? 21 দফার ইশতেহার দিছে, 21 দফার মূল মন্ত্র নিয়ে তারা আগাইছে। 21 দফার একগুলো একটু তোমরা বই থেকে রিডিং পড়ে নিবা, সেখানে আমাদের বাঙালির অধিকার নিয়ে তারা ইশতেহার দিছে। এখন তোমরাই আমাকে বলো, তাহলে এই যুক্তফ্রন্ট যারা 21 দফাটা বাঙালির দিকে আছে আর মুসলিম লীগ তারা তাদের মতো, ভোটে কাদের জয়ী হওয়া উচিত তোমরাই বলো? তোমরাই বলো ভোটে কাদের জয়ী হওয়া উচিত? প্রদেশে, আমাদের প্রদেশে প্রাদেশিক নির্বাচন। আমরা কিন্তু এখনও আমাদের প্রদেশ নিয়ে আসি, আমরা পশ্চিম পাকিস্তান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার হচ্ছে আমরা আমাদের প্রদেশে, এই প্রাদেশিক জিনিসটা অনেকে বুঝে না। প্রদেশে, আমরা আমাদের প্রদেশে আসি, এখানে কে জয়ী হওয়া উচিত? অবশ্যই যুক্তফ্রন্ট। কেন? মুসলিম লীগকে ভোট দিলে হাঙ্গামা তো থেকেই যাবে, আর যুক্তফ্রন্টকে ভোট দিলে আমাদের অবশ্যই আমাদের জন্য কি হবে? নিশ্চয়ই ভালো ভালো কাজ হবে। ওকে, ভালো কথা। এই যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হবে। তাহলে আসো এবার আমরা দেখি প্রাদেশিক নির্বাচন হবে। এই প্রাদেশিক নির্বাচনে ভালো করে খেয়াল করো, প্রাদেশিক নির্বাচনে কে কে দাঁড়াবে? যুক্তফ্রন্ট দাঁড়াবে, তারপর হচ্ছে মুসলিম লীগ দাঁড়াবে, আরও অনেকেই দাঁড়াবে ছোটোখাটো। মেইন হচ্ছে যুক্তফ্রন্ট আর মুসলিম লীগ। যুক্তফ্রন্ট হচ্ছে আমাদের মেইন টার্গেট এই যুক্তফ্রন্টকে জয়ী করা, মুসলিম লীগকে হারিয়ে দেওয়া। তাহলে আসো আমাদের এই যুক্তফ্রন্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, এটা তোমাদের বইতে নাই, তবে সাধারণ জ্ঞানে অনেক সময় আসতে পারে। তোমাদের এসএসসিতে না আসলেও বিভিন্ন মেডিকেল পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এগুলোতে আসতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, তোমার যুক্তফ্রন্ট যে 1954 সালে যে আমাদের নির্বাচন করতেছে, 1954 সালে যুক্তফ্রন্ট যে আমাদের নির্বাচন করবে, এই যে এক্ষেত্রে আমাদের মন্ত্রিসভাটা গঠন করা হচ্ছে 1954 সালে। এক্ষেত্রে তারা নির্বাচনের সময় তাদের প্রতীক কী ছিল? তাদের প্রতীক ছিল কিন্তু নৌকা। আমাদের যুক্তফ্রন্টের প্রতীকটা ছিল হচ্ছে কি? নৌকা। তারা নৌকার প্রতীক নিয়েই নির্বাচন করছিল। এবার আসো নির্বাচনে কী কী হয়েছে না হয়েছে সেটা একটু ক্লিয়ারলি থাকতে হবে, এটা থেকে প্রশ্ন বেশি আসে, কিন্তু ম্যাক্সিমাম কেস আমরা এটা বুঝি না। আসো আমি নির্বাচনের ফলাফল নিয়ে কাজ করি। নির্বাচন কাদের মধ্যে? মেইনলি যুক্তফ্রন্ট ভার্সেস মুসলিম লীগ। এই মুসলিম লীগকে হারানোর জন্যই যুক্তফ্রন্ট গঠন করছি।
এবার আসো আমাদের কোন ধরনের নির্বাচন? প্রাদেশিক নির্বাচন। আমার মাথা ব্যথা কোন প্রদেশ নিয়ে? পূর্ব পাকিস্তানের আমাদের এই এরিয়া নিয়ে। পশ্চিম পাকিস্তানে কি হচ্ছে আমার দেখারও দরকার নেই। তাহলে আমাদের পূর্ব বাংলা নিয়ে। এই পূর্ব বাংলা যেটা, পূর্ব বাংলায় টোটাল আসন কয়টা ছিল? পূর্ব বাংলায় টোটাল যে আসন, পূর্ব বাংলায় ভালো করে খেয়াল করো, পূর্ব বাংলায় টোটাল যে আসন ছিল, আসন সংখ্যা ছিল 309টি। 309টি। মনোযোগ দিয়ে খেয়াল করো, নির্বাচনে টোটাল আসন ছিল কয়টি? 309টি আসন। কোন অঞ্চলে? পূর্ব বাংলায়। এই 309টি আসনের মধ্যে 309টি আসনের মধ্যে কিছু ছিল মুসলিম আসন আর কিছু ছিল অমুসলিম আসন। মুসলিম আসনগুলো মুসলিমদের জন্য সংরক্ষিত। এখন আমাদের পাকিস্তান মানেই তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাহলে বুঝতে পারতেছো মুসলিমদের কোয়ান্টিটি বেশি, আমাদের আসন সংখ্যাও বেশি থাকবে। মুসলিম আসন, মুসলিম আসন, আরেকটা ছিল অমুসলিম আসন। এবার আসো, তাহলে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, এই যে মুসলিম আসন, টোটাল আসন ছিল কয়টা? 309টা। এই 309টার মধ্যে মুসলিম আসন ছিল 237টা আর অমুসলিম আসন ছিল হচ্ছে 72টি। এবার তুমি দুইটা যোগ করে দেখো তো 309 হয় কি না? অবশ্যই হয়। তাহলে আমরা দেখতেছি কি আমাদের পরীক্ষায় প্রশ্ন কেমন আসতে পারে দেখো, প্রাদেশিক নির্বাচনে পূর্ব বাংলায় টোটাল কয়টা আসন ছিল? টোটাল আসন ছিল 309টা। 309, তাহলে পূর্ব বাংলায় মুসলিম আসন কয়টা ছিল? 237টা মুসলিম আসন ছিল। অমুসলিম আসন কয়টা ছিল? 72টা ছিল। অমুসলিম আসন কয়টা? 72টা। অমুসলিম কয়টা? 72টা। তাহলে আবারও বলতেছি, মুসলিম আসন 237টা, অমুসলিম আসন 72টা। এবার আসো, এতগুলো আসনের মধ্যে আমাদের মুসলিম কয়টা পাচ্ছে, আমাদের যুক্তপ্রণ কয়টা পাচ্ছে সেটাই দেখার বিষয়। এবার আসো, যুক্তপ্রণ কয়টা পাচ্ছে? এবার দেখো নির্বাচনের রেজাল্ট আমার টার্গেট হচ্ছে যুক্তপ্রণকে নিয়ে। যুক্তপ্রণ কয়টা পাচ্ছে? দেখো মুসলিম আসন ছিল 237টা, এই 237টার মধ্যে 223টাই পাইছে কে? যুক্তফ্রন্ট। আর অমুসলিম আসন যে 72টা ছিল, সেই 72টার মধ্যে 13টি পাইছে যুক্তফ্রন্ট। তাহলে একটু খেয়াল করো নির্বাচনের রেজাল্ট কি? নির্বাচনের টোটাল আসন 309টা, সেই 309টার মধ্যে মুসলিম আসন 237টা, অমুসলিম আসন 72টা। মুসলিম আসন 237টার মধ্যে 223টা পাইছে হচ্ছে যুক্তফ্রন্ট, আর অমুসলিম আসন 72টার মধ্যে 13টা পাইছে যুক্তফ্রন্ট। তাহলে যুক্তফ্রন্ট টোটাল কয়টা পাইলো? 223 প্লাস 13, তাহলে আমাদের 3 এ 3 এ 6, 2 এ 1 এ 3, 2 এ 1 এ 3, সরি 2 এখানে 2 থাকবে, 2 প্লাস 0 মানে 2, 236টা। এর মানে যুক্তফ্রন্ট মোট আসন পাইছে 236টা। তাহলে দেখো তো টোটাল আসন যেখানে 309টা, ওভারঅল তার মধ্যে 236টাই পাইছে যুক্তফ্রন্ট। তাহলে ক্ষমতা মেনলি কাদের হাতে? যুক্তফ্রন্টের হাতে। ম্যাক্সিমাম আসন তারাই পাইছে। আর অন্যরা মুসলিম লীগ, আদার্স যে লীগ, তারা মিলে বাকিগুলো পাইছে। এমন না যে একাই মুসলিম লীগ পাইছে, অন্য যারা আরও অনেকে দাঁড়াইছে তো। হ্যাঁ, যুক্তফ্রন্ট এখানে একাই কর্তৃত্ব করছে। তাহলে দেখো প্রশ্ন, তোমরা এখানে ভুল করো পরীক্ষায়। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। তহিদুল ইসলাম তাই ভাই, আপনি সব কিছু পড়াতে পারেন? না, আমি সব কিছু পড়াতে পারি না, মাঝে মাঝে এক্সট্রা কিছু পড়াই। মেনলি তো আমি সাধারণ জ্ঞান পড়াই না, আমি তো পড়াই হচ্ছে ফিজিক্স, ম্যাথ এগুলা। তো সাধারণ জ্ঞান নাকি অনেকের বেশি কঠিন লাগে, ওই কারণে আমি এগুলো একটু সহজবোধ্য করার প্রয়াস নিচ্ছি আর কি। তাহলে দেখো সুন্দর করে দেখো প্রশ্ন, একটা প্রশ্ন আমাদের ভুল করা যাবে না। হ্যাঁ আসো, একটু ভালো করে খেয়াল করো। একজনে একটা প্রশ্ন করলো,
ভাই এখানে মুসলিম আসন অমুসলিম আসন বললেন, এখানে আবার যুক্তফ্রন্ট কেন আসলো? জিনিসটা দেখো, আমাদের টোটাল আসন কিন্তু 309টা। 309টা কি আছে? আসন আছে। এই 309টা আসনের মধ্যে কে কয়টা পাইছে সেটা দেখার বিষয়। তাহলে আমার 309টা আসনের মধ্যে আগে আসি, আমাদের মুসলিমদের আসন, মানে আসনগুলো আমাদের ডিভাইড করে দেওয়া হয়। এতগুলো আসন মুসলিমদের জন্য বরাদ্দ, এগুলোতে ভোট পাইলে মুসলিমরা জয়ী হবে, এগুলোতে ভোট পাইলে অমুসলিমরা জয়ী হবে। এখন আসো, মুসলিমদের জন্য আসন ছিল 237টা, আর অমুসলিমদের জন্য আসন ছিল 72টা। এই যুক্ত ফ্রন্ট কিন্তু মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে কাজ করতেছে, স্বাভাবিক হিসাব নিকাশ, ওরা বাঙালিকে নিয়ে কাজ করতেছে। এখন দেখা গেল এই মুসলিম আসন যে 237টা ছিল, সে 237টার মধ্যে 223টাই পাইয়ে গেছে কে? যুক্তফ্রন্ট। আবার অমুসলিম আসন যে 72টা ছিল, তার মধ্যে 13টা পাইছে হচ্ছে যুক্তফ্রন্ট। অর্থাৎ যুক্তফ্রন্টের লোকেরা, এটা তো একটা সংগঠন, তার আন্ডারে সবাই পাইছে। এই যুক্তফ্রন্ট টোটাল ভোট পাইছে 223টা প্লাস 13টা, টোটাল পাইছে 236টা। তাহলে পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে? পূর্ব বাংলায় টোটাল আসন কয়টা ছিল? 309টা। পূর্ব বাংলায় মুসলিম আসন কয়টা ছিল? 237টা। অমুসলিম আসন কয়টা ছিল? 72টা। যুক্তফ্রন্ট টোটাল কয়টা আসন পাইছে? 236টা। যুক্তফ্রন্ট কয়টা মুসলিম আসন পাইছে? 223টা। যুক্তফ্রন্ট কয়টা অমুসলিম আসন পাইছে? 13টা। সবগুলো একসাথে পড়লে আর ঝামেলা হবে না। আর এখানে তুমি 237 আর 72 মুখস্থ রাখলে তো দুইটাকে যোগ করলে 309 হচ্ছে। 309টা দুই ভাগে বিভক্ত, 236টা দুই ভাগে বিভক্ত, এটা হচ্ছে টোটাল ভোটের রেজাল্টটা। আগে বলে আমরা একটু বুঝছি কিনা। এই শামিমা সুলতানা, আমরা এখানে শুধুমাত্র পূর্ব বাংলারটা নিয়ে আলোচনা করতেছি, প্রদেশ, পূর্ব বাংলা প্রদেশেরটা। আমাদের পশ্চিম বাংলা নিয়ে আমরা আলোচনা করতেছি না, আমরা পূর্ব বাংলারটা নিয়ে আলোচনা করতেছি। পূর্ব বাংলার কতগুলো আসন আমরা পাচ্ছি? যুক্তফ্রন্ট পূর্ব বাংলার এতগুলো আসন পেয়ে গেছে, এর মানে ক্ষমতা মেইনলি তাদের হাতে। হ্যাঁ, আমরা শুধুমাত্র পূর্ব বাংলা নিয়ে আলোচনা করতেছি, আমরা শুধুমাত্র পূর্ব পাকিস্তান নিয়ে আলোচনা করতেছি। ভাইয়া আপনারা আলাদা প্রাইভেট পড়েন না? ভাইয়া আমি তো সাধারণত কি বলে এই সাবজেক্ট তো আমি পড়াইও না, আর আমি এসএসসি পড়াইও না। এসএসসি আমি যা পড়াই সবগুলো ফ্রিতেই পড়াই, আর হচ্ছে আমি মেনলি পড়াই হচ্ছে এইচএসসি। তুমি আলাদা প্রাইভেটের কথা কেন বলতেছো? আমরা যা দিচ্ছি ফ্রিতে, জাস্ট এটা চিন্তা করো ফ্রিতে যা দিচ্ছি তার মধ্যে ডেডিকেশনের কোনো কমতি আছে কি না। ওকে, আর এমনিতে এসএসসির স্পেশাল ক্লাস নিয়ে হচ্ছে সায়েন্স পয়েন্টে, ওদের ওখানে সায়েন্স পয়েন্টে ক্লাস নিই, ওইখানে সবগুলো ক্লাস আমি নিই, ইভেন কালকে সকালেও আমার ক্লাস আছে। আচ্ছা আসি, ওকে, তাহলে আমরা একটা যাচ্ছি। হ্যাঁ, এটা ছিল হচ্ছে আমাদের মেইন রেজাল্টটা। তাহলে রেজাল্টটা আমরা বুঝতে পারতেছি আচ্ছা দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, যুক্তফ্রন্ট কী হবে? জয়ী হবে না? ওকে, তাহলে আমাদের যুক্তফ্রন্ট কিন্তু বিশাল আকারে জয়ী, ম্যাক্সিমাম আসন তাদের হাতে, ম্যাক্সিমাম আসন তারা পাইছে, ভালো কথা। তাহলে যুক্তফ্রন্ট এখন মন্ত্রিসভা, এই যে আমাদের প্রাদেশিক নির্বাচনে যে মন্ত্রিসভা গঠন করবে, সেই মন্ত্রিসভা গঠন করার জন্য সেই মন্ত্রিসভা যে গঠন করবে, ভালো করে খেয়াল করো, আগেই বলছিলাম কেন্দ্রীয়ভাবে মেইন যে তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী, আর প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে মেইন যে তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। তাহলে এটা কোন ধরনের নির্বাচন? প্রাদেশিক নির্বাচন। এই প্রাদেশিক নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাইল কে? যুক্তফ্রন্ট, সবচেয়ে বেশি আসন পাইছে। তাহলে যুক্তফ্রন্ট যদি সবচেয়ে বেশি আসন পায়, তাহলে মন্ত্রিসভা গঠন করার দায়িত্ব কার হাতে? মন্ত্রিসভা গঠন করার দায়িত্ব হচ্ছে যুক্তফ্রন্টের হাতে। তাহলে এই যে যুক্তফ্রন্ট, তাদের হাতে মন্ত্রিসভা গঠন করার দায়িত্ব, ভালো কথা। এখন তাইলে তারা কি করতে হবে? যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করার জন্য মন্ত্রী তো আর অনেকগুলো থাকবে না, পূর্ব বাংলার জন্য একজন মন্ত্রী বানাইতে হবে না? হ্যাঁ,
সেটা কিন্তু প্রদেশের মন্ত্রী, তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। তারা মুখ্যমন্ত্রী বানাইলো হচ্ছে এ কে ফজলুল হককে। তাহলে যুক্তফ্রন্ট কি করলো? যুক্তফ্রন্ট ম্যাক্সিমাম আসন পেয়ে গেছে। তাহলে দেখো এই যে যুক্তফ্রন্ট কাহিনীগুলা একটা আরেকটার সাথে রিলেটেড। যুক্তফ্রন্ট নির্বাচন হয়ে গেছে, তারা কি করবে? মন্ত্রিসভা গঠন করবে। তারা মন্ত্রিসভা গঠন করবে। মন্ত্রিসভা গঠন, এই মন্ত্রিসভা গঠন করে কত সালে? এটা একটু মাথায় রাখতে হবে। ২রা এপ্রিল, অর্থাৎ এপ্রিলের ৩ তারিখে 1954 সালে, 1954 সালের ২রা এপ্রিল যুক্তফ্রন্ট তাদের মন্ত্রিসভা গঠন করে। মন্ত্রিসভা গঠন করতে হলে আমাদের একজন মন্ত্রী লাগবে, যেটা প্রদেশের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী না। প্রদেশের মন্ত্রী মানে হচ্ছে মুখ্যমন্ত্রী। উনি কোন অঞ্চলের জন্য? আমরা যেহেতু পূর্ব অঞ্চল আলোচনা করতেছি, পূর্ব অঞ্চলের জন্য, এবং সেই মন্ত্রীর নাম হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং সেই মুখ্যমন্ত্রী হচ্ছে এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক। বলো কথা ক্লিয়ার কিনা? অনেকে আমরা বুঝি না ভাই কেন মুখ্যমন্ত্রী বললো। হ্যাঁ, এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? স্যার ঐতিহাসিক লাহোর প্রস্তাবটা কি? দেখো লাহোরে আমরা এখনও আসি নাই, আসলে ইতিহাসগুলো একটার সাথে একটা রিলেটেড। লাহোরে যখন আসবো, লাহোরের প্রস্তাবের উপর ডিপেন্ড করেই কিন্তু লাহোরে শেখ মুজিবুর রহমান লাহোরের একটা এই যে তোমার প্রোগ্রামে গেছিল। সেই প্রোগ্রামে যেয়ে উনি ৬ দফা একটা ৬ দফা দাবি তুলছিল। সেই ৬ দফা দাবি নিয়ে উনি বক্তৃতা দিয়েছিল। এই ৬ দফা দাবি সহ্য করতে না পাইরা পাকিস্তানিরা শেখ মুজিবের পিছনে লাগছে। শেখ মুজিবের পিছনে লাগা উনারা এরপরে উনাকে, শেখ মুজিবকে মানে যাতে করে উনাকে দমাই রাখা যায় তার জন্য আগরতলা ষড়যন্ত্র মামলা নামে একটা মামলা করছিল। উনারা ট্রাই করছিল সেই মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে ফাঁসি দিবে, কিন্তু পরবর্তীতে দিতে পারেনি। যে এরকম আর কি, যে একটার সাথে একটা রিলেটেড। তো আমরা সেখানে এখনও যাই নাই, কারণ লাহোরের ঘটনার উপর ডিপেন্ড করে তারা শেখ মুজিবের পিছনে লাগবে। শেখ মুজিবের পিছনে যখন লাগবে তখন এবার যাইয়ে কি হবে? তারা একটা মামলা দিবে, নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। সে আগরতলা ষড়যন্ত্র মামলার ১ নম্বর আসামি করবে শেখ মুজিবকে, কইরা তাকে গ্রেপ্তার করবে। এরপরে গ্রেপ্তার করলে শুরু হবে আন্দোলন। আন্দোলন করে করে শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে যাবে এটা গণ আন্দোলনে রূপান্তরিত হবে। পুরা বাংলার সবাই আন্দোলন করা শুরু করবে। এটাকে আমরা বলি গণ অভ্যুত্থান, গণ আন্দোলন। এই গণ আন্দোলন যখন হয়, তখন গণ আন্দোলন হওয়ার পর এরপর তারা শেখ মুজিবকে ছাড়তে বাধ্য হয়। বাধ্য হওয়ার পর তখন দেখা যাবে শেখ মুজিবকে ছাড়তে যখন বাধ্য হলো, এর পরের দিন যে রেস করছে ভাষণ দিবে যে আমাদের, তখন শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হবে এবং উনাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হবে। কারণ বাংলার মানুষের জন্য যে এত কাজ করে তিনিই তো বঙ্গের বন্ধু, তাই ওই কারণে তাকে না উপাধি দেওয়া হবে বঙ্গবন্ধু। এরপর থেকে তার নাম হয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব। এখনও কিন্তু উনার নাম শেখ মুজিব, এখনও বঙ্গবন্ধু শেখ মুজিব হয়নি। সো কাহিনীর সাথে রিলেটেড। আমরা এলোমেলো যাব না। আমাদের সবার সবচেয়ে বড় ঝামেলা ইতিহাস পড়ার ক্ষেত্রে আমরা এলোমেলো আগাই এই ইতিহাস পড়ানো যায় না। তুমি এখন বললা, ওই কারণে আমি একটু করে বলে দিলাম হালকা করে, বাট আমরা এখন ওইখানে যাই নাই। আগে এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? ওকে, এবার কাহিনী কি হবে জানো? নতুন একটা কাহিনী সৃষ্টি হবে। যুক্তফ্রন্ট ক্ষমতা গ্রহণ করলো। তাহলে যুক্তফ্রন্ট যদি ক্ষমতা গঠন করে, মন্ত্রিসভা গঠন করছে যুক্তফ্রন্ট ২রা এপ্রিল 1954 সালে, তাহলে সব কিছু কাদের হাতে? পূর্ব বাংলার মেইন দায়িত্ব যুক্তফ্রন্টের হাতে। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হচ্ছে এ কে ফজলুল হক। কাদেরকে নিয়ে চিন্তা করবে? পূর্ব বাংলার মানুষদের অধিকার নিয়ে চিন্তা করবে। দেখা গেল যুক্তফ্রন্ট যখন আমাদের নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভা গঠন করলো, তখন তারা সব কাজ করতেছে পূর্ব বাংলাকে নিয়ে। পশ্চিম বাংলার ওদেরকে এটা সহ্য হবে? অবশ্যই সহ্য হবে না। তাহলে তারা কাদের পিছে লাগবে? এবার তারা লাগবে যুক্তফ্রন্টের পিছনে। যুক্তফ্রন্ট এখন এখানকার মন্ত্রী, ক্ষমতা দেখায় লাভ নাই। তাহলে যুক্তফ্রন্টকে এখন তুমি চাইলেও
যারা যেহেতু তারা মন্ত্রিত্ব নিয়ে নিছে, এখন কিন্তু তুমি যুক্তফ্রন্টকে এত সহজে, ভাই এটা তো মানুষ না যে তাকে জেলে ভরাই দিবা, এটা তো একটা প্রতিষ্ঠান, জেলে ভরতে পারবা না, ক্ষমতা তাদের হাতে নাড়াইতে পারবা না। তাহলে কি করতে হবে? তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে হবে। এবং ঠিক সেম কাজটাই পাকিস্তানিরা করছে। পাকিস্তানিরা এদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র দিয়ে, দেখো একে ফজলুল হক প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী। সো প্রধানমন্ত্রী যদি কোনো একটা কারণ দেখাইয়া এই সংগঠনকে বাতিল করতে চায়, সেটা কিন্তু পারবে, বাট উইথাউট কারণ পারবে না। এবার পাকিস্তানিরা কি করবে? কারণ তো নাই, তারা কারণ সৃষ্টি করবে। সেই কারণটা কি দেখো, সেই কারণটা কি দেখো, আমি এখান থেকে বলি যে আমাদের কি কারণ। কারণটা হচ্ছে আদমজি পাটকল ও কর্ণফুলী কাগজ কল। আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজ কল যেটা আছে, তখন এখানে কি হইতো জানো? আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজ কলে এখানে পাকিস্তানের শাসকরা ওরা একটা টার্গেট করছে, এখানে একটা দাঙ্গা করে দিবে, একটা ষড়যন্ত্র করবে। তখন এখানে স্বাভাবিক বাঙালিও থাকে, অবাঙালি থাকে, তাহলে এখানে বাঙালি অবাঙালি দাঙ্গা সৃষ্টি করবে, বাঙালি অবাঙালি দাঙ্গা। কি মানে, কি ইনোসেন্ট চিন্তা ভাবনা তাদের দেখো। এই আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বারবার বলতেছি, আমি কিন্তু এখানে যে ইনফরমেশনগুলো অ্যাড করতেছি এগুলো হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো, এর বাইরের কথাগুলো আমি বলতেছি না, কারণ বাইরের ইতিহাস কিন্তু অভাব নাই, তোমার হায়ার লেভেলে অনেক ইতিহাস আছে, কিন্তু সব ইতিহাস তোমাদের এখানে বলে লাভ নেই, যেহেতু তোমাদের বোর্ড বই নামে একটা বই আছে, বোর্ড বইয়ের বাইরে কোয়েশ্চেন হয় না, ওই কারণে আমরা এর বাইরে খুব একটা প্রয়োজন না হলে কথা বলতেছি না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। কি ইনোসেন্ট চিন্তা ভাবনা তাদের দেখো, বাইরে ভাই বলে যে এদেরকে আমরা সরাতে চাই, তার জন্য ষড়যন্ত্র করা ছাড়া কোনো উপায় নাই। এই কারণে আমরা আদমজি পাটকলার কর্ণফুলী কাগজ কলে তারা কি করছে জানো? বাঙালি অবাঙালির মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে দিছে, হাঙ্গামা, দাঙ্গা হাঙ্গামা, বাঙালি অবাঙালির মধ্যে একটা রোষানল সৃষ্টি করে দিছে। এই রোষানলের মেইন কারণ কে? পাকিস্তানিরা। কিন্তু দায় পড়বে কার হাতে? যুক্তফ্রন্টের হাতে। ভালো করে খেয়াল করো জিনিসটা কেমন, কি ইনোসেন্ট রে বাবা, মানে কি ইনোসেন্ট তাদের চিন্তা ভাবনা। আদমজি পাটকল, কর্ণফুলী কাগজ কল, দুইটার মধ্যে বাঙালি অবাঙালি দাঙ্গা বাজাইয়ে দিছে। এই বাঙালি অবাঙালির মধ্যে যে দাঙ্গা বাজাই দিছে, এটার রেশ ধরে আমাদের এই ধরনের এই অজুহাতটা দিয়ে তারা যে যুক্তফ্রন্ট আছে, এই যুক্তফ্রন্টটাকে বাতিল করে দিল। কে? কেন্দ্রীয় সরকার। কারণ কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা আছে বাতিল করার, তবে কারণ দেখাইতে হবে। কারণটা কি? আদমজি পাটকল আর কর্ণফুলী কাগজ কলে বাঙালি অবাঙালি দাঙ্গা সৃষ্টি হয়েছে। এই দাঙ্গার কারণ কি? যুক্তফ্রন্ট। তাহলে যুক্তফ্রন্টকে বাতিল করা হোক। তাদের চিন্তাভাবনা এরকম। তাহলে তারা কি করে দিচ্ছে? যুক্তফ্রন্টকে বাতিল করে দিচ্ছে। এই যুক্তফ্রন্টকে তারা যে বাতিল করছে, সেই বাতিলের তারিখ হচ্ছে 30 মে 1954 সাল। তারা এই অজুহাত দেখাইয়া, দেখো কারণ সৃষ্টি করছে, তারা দোষ লাগাই দিছে যুক্তফ্রন্টকে। এই কারণ দেখাইয়া কেন্দ্রীয় সরকার কি করছে? যুক্তফ্রন্টকে বাতিল করে দিছে, যে তাদের থাকার অধিকার নাই, তাদের এই কারণে তাদেরকে বাতিল করা হলো। কারণ তো দেখাইছে। হ্যাঁ, এখন এই যে বাতিল করলো 30 মে 1954, তাহলে যুক্তফ্রন্টের তাদের যে আমল বা তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা শেষ, কারণ তারা এখন বাতিল হয়ে গেছে। তাহলে যুক্তফ্রন্ট এর আগ পর্যন্ত শাসন করছে না। তাহলে যুক্তফ্রন্ট যখন থেকে গঠন হয়েছে, তার থেকে 30 মে 1954 পর্যন্ত তারা টোটাল 56 দিন শাসন করছে। কয় দিন? 56 দিন শাসন করছে। ওই কারণে যুক্তফ্রন্টকে বলা হয় 56 দিনের শাসন। এর মানে তারা মন্ত্রিসভা গঠন করার পর থেকে 56 দিন পর তাদেরকে
বাদ দিয়ে দেওয়া হয়েছে। 56 দিন পর যুক্তফ্রন্টকে কী দেওয়া হয়েছে? বাদ দেওয়া হয়েছে। তাহলে ওই কারণে যুক্তফ্রন্টকে বলা হয় 56 দিনের শাসন। কি বলা হয়? 56 দিনের শাসন কাকে বলা হয়? যুক্তফ্রন্টকে বলা হয়। এবং এই যুক্তফ্রন্ট যখন নির্বাচনে জয়ী হয়েছে, জয়ী হওয়ার পর তারা বাঙালিদের নিয়ে কাজ করতেছে, পাকিস্তানরা এটা সহ্য করতে পারে নাই। তারা এদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য, তাদেরকে বরখাস্ত করার জন্য বাঙালি অবাঙালি দাঙ্গা লাগাই দিছে। কোথায়? আদমজি ফাটকলার কর্ণফুলী কাগজ কলে। এই বাঙালি অবাঙালি এই দাঙ্গা যেটা, তার অজুহাত দিয়ে তারা যুক্তফ্রন্টকে বাতিল করে দিল 30 মে 1954। এই ডেটের আগ পর্যন্ত তারা শাসন করছে। টোটাল কয় দিন? 56 দিন। এই কারণে বলা হয় যুক্তফ্রন্ট মানে হচ্ছে 56 দিনের শাসন। পরীক্ষা আসতে পারে কাকে 56 দিনের শাসন বলা হয়? যুক্তফ্রন্ট। এটার সাথে রিলেটেড একটা জিনিস আছে যেটা তোমাদের বইতে নাই, অন্যান্য চ্যাপ্টার আছে কিনা আমি জানি না, এই চ্যাপ্টারে নাই, কারণ তোমাদের বই তো আমি আর পুরো পড়ি নাই। আমি পড়ছি হচ্ছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টা পড়াচ্ছি, তো প্রথম অধ্যায়টা আমি রিডিং পড়ে দেখছি কী কী ইনফরমেশন আছে, কারণ তোমার বইয়ের বাইরে ইনফরমেশন আমি দিব না, কারণ বাইরে ইনফরমেশন দিলে তোমাদের প্রেশার হয়ে যাবে। আচ্ছা বলো তো 100 দিনের শাসন কাকে বলা হয়? বলো তো কার শাসনকে 100 দিনের শাসন বলা হয়? কার শাসনকে 100 দিনের শাসন বলা হয়? যুক্তফ্রন্টের শাসনটা 56 দিনের শাসন। 100 দিনের শাসন কাকে বলা হয়? একটু বলো তো কার শাসনকে 100 দিনের শাসন বলা হয়? তোমরা জানো কিনা দেখি, জেনারেল নলেজ তোমাদের কতটুকু আছে দেখি। না, 100 দিনের শাসন বলা হয় নেপোলিয়নের শাসনকে। 100 দিনের, উনি 100 দিন দায়িত্বে ছিলেন বা 100 দিন উনি শাসন করতে পারছেন, মানে কর্মদিবস আর কি, কর্মদিবস হিসাব করা হয়। 100 দিন উনি শাসন করছিল। নেপোলিয়ন। ওকে, আচ্ছা আমরা সেদিকে না যাই, এটা তোমাদের নাই। তাহলে আমাদের যুক্তফ্রন্টের শাসন কয় দিনের শাসন? 56 দিনের শাসন। বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা কিছু জিনিস তোমাদেরকে বলবো। আসলে এতগুলো আমাদের টাইমও চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আর নেওয়া উচিত না। এরপর আমাদের মেইন দুইটা জিনিস রয়ে গেছে, একটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা আগরতলা মামলা, আর একটা হচ্ছে 1970-এর কেন্দ্রীয় নির্বাচন। 1970-এর কেন্দ্রীয় নির্বাচন আর প্রাদেশিক নির্বাচন, এই দুইটা আমাদের রয়ে গেছে। সেটা আজকে আর পড়ানোর তো টাইম নাই, আসলে অনেকক্ষণ হয়ে গেছে। ইতিহাসে তখন পড়তে ভালো লাগে না, তাই না? অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা এমনিতে সংক্ষেপে একটা জিনিস যদি বলি, সুজনা ভাইয়া আপনাদের কি গতকাল বিসিএস এক্সাম হয়েছিল? হ্যাঁ, আমি তো বিসিএস ক্যান্ডিডেট এখনও না, কারণ হচ্ছে বিসিএস এক্সাম দেওয়ার জন্য হচ্ছে ওদের যে নোটিশ দেয়, নোটিশের আগে ফাইনাল এক্সাম শেষ হতে হয়। বিসিএস এক্সাম তো আজকে হলো, প্রিলিমিনারি 41তম, সে 41তম দেওয়ার জন্য আমরা এলিজেবল ছিলাম না। এটা আমাদের সিনিয়রদের জন্য, ওটা আমাদের সিনিয়রদের, আমরা সামনে পাবো। আমি 43তম হয়তো পাইতে পারি। আমি বিসিএস ক্যান্ডিডেট না এখনও, তবে ইন ফিউচার ইচ্ছা আছে। আজকে হয়েছিল। এবং তোমাদেরকে যদি গতদিন ক্লাস নিছিলাম, ওই গতদিন যে ক্লাস নিছিলাম সেই ক্লাস থেকে একটা কোয়েশ্চেন চলে আসছে যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, এরকম মনে একটা কোয়েশ্চেন আসছিল আজকে। এটা তোমরা না পারলে তোমাদেরকে পিটাইয়া মারা উচিত, বেতানো উচিত। আচ্ছা আসি, এবার আমি বুঝতেছি না আর আগাবো কি না, আসলে আগানো উচিত হবে না, তবে সংক্ষেপে কিছু কথা বলে দিই, বুঝছো? সংক্ষেপে কিছু কথা বলি। আমার এখানে কিছু জিনিস আমি নোট করে রাখছিলাম অ্যাকচুয়ালি, যে এগুলো হচ্ছে আসলে আমি যে নোটগুলো করে রাখছি এগুলো হচ্ছে বিসিএসের লেকচার, তো এখানে একটু বেশি বেশি কথা লেখা আছে। তো সেই নোটগুলো তোমরা দেখলে এখান থেকে আমি কিছু কথা রিডিংয়ের মতো করে বলে চলে যাব, যাতে করে সাইবুল ইসলাম 42 পাবেন না কেন? এই 42 ছিল স্পেশাল বিসিএস ডাক্তারদের জন্য, সেটা হয়ে গেছে অলরেডি। 42-41-এর আগে হয়ে গেছে। এগুলো নিয়ম আছে কিছু, মানে ওই বিসিএসে শুধু ডাক্তার নিছে, বিভিন্ন সরকারি হাসপাতালে ডাক্তার নিয়োগের জন্য একটা স্পেশাল বিসিএস ছিল। এরপরে আবার 43তম হবে, এরপরে 44তমতে আবার মেবি ওইটা শিক্ষক নিবে, বিভিন্ন কলেজের শিক্ষক। আমরা ওইদিকে না যাই।
আমার এখানে লেকচারগুলো মেনলি বিসিএস এর লেকচার। তো এখানে তুমি এই যে আমাদের প্রত্যেকটা আগরতলা ষড়যন্ত্র কী ছিল ওইগুলো হচ্ছে এই যে তোমার কোন দিন কী হয়েছিল না হয়েছিল লেখা আছে। তো এখানে হচ্ছে তোমার এই জিনিসগুলো আমি একটু লিখে রাখছিলাম আর কি। তো সেগুলো আমি একটু রিডিংয়ের মতো করে খুব তাড়াতাড়ি পড়ে চলে যাই, তাইলে আমার মনে হয় কারণ ক্লাস অ্যারেঞ্জ করাটা আর একটু টাফ হয়ে যাবে। আমার মনে হয় আমি খুব ইজিলি খুব তাড়াতাড়ি একটু চলে যাই, কি বলো? আমি খুব তাড়াতাড়ি মেন কথাগুলো বলে একটু চলে যাই। হ্যাঁ, তোমাদের মনের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করে দিই যাতে করে বাসার ভিতরে তোমরা পড়তে পারো। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, একটা মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, যেহেতু এই কথাগুলো আমি বোর্ডে লিখবো না, লিখতে টাইম লাগবে, বাট আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো জিনিসটাকে একটু সংক্ষেপে তোমাদের পড়ার মতো করে দিব। হ্যাঁ, তোমরা রাজি আছো কিনা বলো, তোমরা রাজি আছো কিনা? যদি 5 জন 10 জনও রাজি থাকো তাদেরকে আমি পড়াবো, কোনো সমস্যা নেই। মানে সংক্ষেপে আমি জিনিসটা বলে দিতাম, কারণ না আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করাটা আমার জন্য খুব টাফ হয়ে যাবে, যেহেতু এগুলো শিডিউলের বাইরের ক্লাস। আমি যখনই ফ্রি টাইম পাই তখন করি। তো আচ্ছা, নোটটা দিব, কোনো সমস্যা নাই, নোটটা আমি ছবি তুলে দিব। তবে আমি একটা কথা বলে রাখি, আমার এই হাতে লাগা একটু আগে যে নোটটা দেখছিল এটা তোমাদের জন্য বানানো না, এটা আমার পার্সোনাল নোট। সেই নোটটার মধ্যে কিছু ইনফরমেশান পাবো, যে ইনফরমেশানগুলো হচ্ছে তোমার বইয়ে নাই। তো তোমাদের বইয়ে যেসব ইনফরমেশান নাই সেগুলো তুমি এখান থেকে স্কিপ করবা, কারণ আমাদের বিসিএসের জন্য অনেক কিছু পড়তে হয়, এক্সট্রা হিস্টোরি অনেক কিছু করতে হয়। আচ্ছা, একজনের প্রশ্ন করতেছে এই যে কি বলে যুক্তফ্রন্টের নির্বাচনের মধ্যে 19 দফায় লাহোর প্রস্তাব মেনশন করা হয়েছিল কেন? লাহোর প্রস্তাব মেনশন করা হয়েছিল কারণ হচ্ছে ওইখানে স্বায়ত্তশাসন নিয়ে কিছু কাহিনী আছে, সেই স্বায়ত্তশাসনের ব্যাপারটা এখানে তুলে আনা হয়েছে। যুক্তফ্রন্টের ওইখানে যে দাবিগুলো, মানে মেন দাবিগুলো, ওইখানে লাহোরের যে কিছু মানে এক কথা এগুলো তো অঞ্চলভিত্তিক বিভিন্ন যে সভা হয় সবার উপর ডিপেন্ড করে প্রস্তাবগুলো। তো এখানে স্বায়ত্তশাসন নিয়ে একটু ব্যাপার আছে। তো আমি ডিপে যেতে চাচ্ছি না, ওই কারণে ওগুলো নিয়ে কথা বলতেছি না, কারণ জাস্ট ডাবগুলো তোমরা হালকা করে জেনে রাখলে হবে। আসো, তো আমি তাহলে এখান থেকে দেখে একটু বলি রিডিং, তাহলে তাড়াতাড়ি বলা যাবে। প্রথম কথা দেখো, আমি মেন কথাগুলো বলি। আগরতলা ষড়যন্ত্র মামলা আমি আমার মতো করে একবারে গল্পের মতো করে ব্যাখ্যা করি। হ্যাঁ, এখানকার জিনিসগুলো আমি আমার মতো করে গল্পের মতো ব্যাখ্যা করি। এটাকে সামনে রেখে, আমার হাতে এটা আছে, এটাকে সামনে রেখে। তো আগরতলা ষড়যন্ত্র মামলাটা হয়েছে কেন একটু খেয়াল করো। এই আগরতলা ষড়যন্ত্র মামলায় এটা হওয়ার পিছনে কিন্তু আবার একটা কারণ আছে, যে আমার শুধু আগরতলার ষড়যন্ত্র মামলা হয় নাই। আচ্ছা, এই আগরতলা মামলা যেটা, এই মামলা দায়ের করার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে কি, তারা যেই জিনিসটা করছিল সেটা হচ্ছে আমি এই লাইনগুলো তোমার বই থেকে পড়তেছি, তোমাদের বইতে এখানে সুন্দর করে দেওয়া আছে। আমাদের পাকিস্তানিরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা মামলা করবে, কারণ আগরতলা যদি মামলা করতে হয় তাহলে কি করতে হবে, কোনো একটা কারণ দেখাইতে হবে কি কারণে মামলাটা করতেছে। তারা একটা মামলা করে বঙ্গবন্ধুকে মানে শেখ মুজিবকে ওরা দমায় রাখবে। এখন এই যে কারণে তারা কি করলো, তারা যে কাজটা করবে সেটা হচ্ছে একটা কারণ দর্শাবে। সেই কারণটা কি দেখো, তোমাদের বইতে 10 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আমি সেখান থেকে রিডিং করতেছি। এখানে মেন জিনিসটা যেটা তারা বলছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক চূড়ান্ত লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। স্বাভাবিক হিসাব, তার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না, অস্ত্র দিয়ে যুদ্ধ করা ছাড়া সম্ভব হবে না এবং সম্ভব হয়ওনি। তাই তিনি সে সময় গোপনে গঠিত বিপ্লবী পরিষদের সদস্যদের তাদের পরিকল্পনা বাস্তবায়নে সম্মতি দিয়েছিল। মানে জিনিসটা হচ্ছে গোপনে যারা বিপ্লবী পরিষদ ছিল, যারা বিপ্লব করতে চায় ওদেরকে গোপনে সম্মতি দিয়েছিল, এই ধরনের কথা উঠছে। বিপ্লবী পরিষদের পরিকল্পনা কী ছিল, যারা বিপ্লবে যোগদান করবে তাদের পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রাতে
এবং একটি নির্দিষ্ট সময়ে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সব ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পশ্চিম পাকিস্তানের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দী করবে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা ঘোষণা করবে। অর্থাৎ তারা কি করবে, তারা অনেকগুলো গ্রুপ গঠন করে পূর্ব পাকিস্তানের বিভিন্ন যে ক্যান্টনমেন্ট, কারণ মেইন দায়িত্ব তো আমাদের ক্যান্টনমেন্টে হামলা চালালে কাজ শেষ, কমান্ডো স্টাইলে হামলা চালাবে, হামলা চালাইয়ে তাদেরকে গায়েল করবে, গায়েল করে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেবে আর শেখ মুজিব দেশ চালাবে। এরপর বলল পরিকল্পনার ব্যাপারে, একবার শেখ মুজিব ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। আগরতলা কিন্তু ত্রিপুরার রাজধানী, হ্যাঁ, ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার আগে এটা ফাঁস হয়ে যায়। এখন পাকিস্তানিরা বললে যে এটা ফাঁস হয়ে গেছে, যে আমাদের ওনারা এই ধরনের কাজ করতে চাচ্ছে। এই যে এই ধরনের কাজ করতে চাচ্ছে, এই ধরনের যে কাজ করতে চাচ্ছে, যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই ধরনের কথা বলে তারা কি করছে, তারা বলতেছে এটা হচ্ছে দেশদ্রোহী, রাষ্ট্রের বিরোধী, এরকম কথা বলে তারা শেখ মুজিবের নামে একটা মামলা দিয়ে দিছে, যেই মামলার প্রধান আসামি ছিল হচ্ছে শেখ মুজিব। তবে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে আগরতলা মামলার শিরোনাম কি ছিল। প্রত্যেকটা মামলার একটা শিরোনাম থাকে। আগরতলা মামলার শিরোনাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই তোমরা এখন আমার কাছে অনেক কিছু জানতে চাচ্ছ যে স্বায়ত্তশাসন কি। আসলে জিনিসগুলো হচ্ছে তোমার সংবিধানের জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব না, আমাদের ইতিহাসের জায়গায় থাকুক। আমরা প্রত্যেকটার ভিতর যদি আমরা ওই সব জায়গায় চলে যাই তখন দেখা যাবে ওগুলো অন্য জায়গায় চলে যাব, তখন আমরা ইতিহাসে আর থাকবো না। টাইম অল্প, তো ওই কারণে সংক্ষেপে বলতে হচ্ছে, সব কিছু বলা যাচ্ছে না। তো এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিরোনামটা ছিল হচ্ছে কি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এবং এই আগরতলা ষড়যন্ত্র মামলাটা 3রা জানুয়ারি 1968 সালে দায়ের করা হয়, 1968, 1968 সালে 3রা জানুয়ারি, একবারে শুরুর দিকে। আর এই মামলায় আসামি করা হয়েছে টোটাল 35 জনকে, আর 1 নম্বর আসামি তো শেখ মুজিব, স্বাভাবিক। এই মামলার যে বিচার কার্য এটা শুরু হয় 19 জুন 1968 সালে, এগুলো তোমাদের লাগবে না। আর এই মামলা যখন করা হয়, এই মামলায় তুমি বুঝতে পারতেছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আসামি করে জেলে নিছে, 1 নম্বর আসামি করে 35 জনকে গ্রেপ্তার করছে। তো স্বাভাবিক হচ্ছে এই মামলার প্রতিক্রিয়াস্বরূপ কি হয়, এই মামলার প্রতিক্রিয়াস্বরূপ হচ্ছে সর্বস্তরের জনগণের মধ্যে একটা কি সৃষ্টি হয়, আন্দোলন সৃষ্টি হয়। তারা চাচ্ছেন না তোমরা আমাদেরকে দমায় রাখতে পারবা না, তোমরা বিনা কারণে গ্রেপ্তার করছো। হ্যাঁ, তো এখন দেখা যায় বাঙালি কি করবে, তারা আন্দোলনে নামছে। এই আন্দোলনটা আস্তে আস্তে অল্প পরিসর থেকে বড় হতে হতে এটা গণ অভ্যুত্থানের রূপ নিছে। গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের পুরো দেশের মানুষ সবগুলা একই জিনিস নিয়ে, মানে সবার ভিতরে এই ধরনের একটা সেন্স জাগ্রত হয়েছে, গণ অভ্যুত্থান সবার। তাহলে এই ধরনের একটা অভ্যুত্থানের রূপ নিছে। এবার আসো কাহিনী কি হয়েছে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করছে কখন, 1968 সালে। 1968 সালে 3রা জানুয়ারি আগরতলা মামলা দায়ের করছে, এরপরে গ্রেপ্তার করছে। 1969 সালে কাহিনী কী হয়েছে দেখো। এই মামলার পরে ওনাকে গ্রেপ্তার করার পরে দেখা গেল মানুষ এটা নিয়ে আন্দোলন করা শুরু করছে। মানুষের আন্দোলনটা 1969 সালে যাইয়া ভয়ানক রূপ নিবে। কেন রূপ নিবে তার কারণ আছে, কারণগুলো দেখো। তোমাদের বইতে মেবি ডেটগুলো মেনশন করা নাই। 1969 সালের 20 জানুয়ারি, তোমাদের বইতে যদি ডেটগুলো না থাকে ডেটগুলো জানার দরকার নাই। 20 জানুয়ারি আন্দোলনে পুলিশের গুলিতে আসাদ নিহত হয়। যে আমাদের আসাদ বলে না, যে আমাদের আসাদ নিহত হইল, এটা হচ্ছে আমাদের 20 জানুয়ারি। ওই কারণে 20 জানুয়ারিকে অনেক সময় আসাদ দিবস বলা হয়। এবং এই আসাদ নিহত হওয়ার পর আমাদের ছাত্ররা আইয়ুব গেট যেটা ছিল, আইয়ুব গেটের নাম পাল্টাইয়া আসাদ গেট নামকরণ করছিল। যে 20 জানুয়ারি 1969, দেখো 1969 শুরু থেকে 20 জানুয়ারি কে নিহত হয়েছে, আসাদ। 24 জানুয়ারি নবম বা দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান মারা যায়। মতিউর রহমান সে ছিল নবম বা দশম শ্রেণীর ছাত্র। খেয়াল করো, একটা ছাত্রকে মেরে ফেলা হয়েছে, নবম দশম শ্রেণীর ছাত্র, সে রাজনীতির কি বুঝে তোমরা তাকে মেরে ফেলছো, মানুষ খেপতেছে। ওই কারণে 24 জানুয়ারিকে গণ অভ্যুত্থান দিবস বলা হয়। কেন, নবম বা দশম শ্রেণীর ছাত্র হবে, পিচ্ছি একটা বাচ্চা, এই বাচ্চাকে তোমরা মেরে ফেলছো, সে রাজনীতির কি বুঝে, কি কারণে মারছো তারে। এই যে মানুষ চেকতে গেছে। এবার আসো, এরপর হচ্ছে আমাদের এর মাঝখানে আবার কি করছে জানো, 25শে ফেব্রুয়ারি
আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নং যে আসামি সার্জেন্ট জহুরুল হককে সেনাবাহিনী বন্দি অবস্থায় গুলি করে হত্যা করে। এই গুলি করে হত্যা করার কারণ আছে, এটা একটা কারণ আমরা যদি বলি, আমি ডিপে যেতে যাচ্ছি না, তাও ডিপে চলে যাচ্ছি। আসলে ওনারা চাইছিল যদি জহুরুল হককে হত্যা করে, উনি শেখ মুজিবের পাশাপাশি কারাগারে ছিল, উনাকে যদি হত্যা করে শেখ মুজিব ভয় পাবে, ভয়ে উনি কোনো কাজ করবে না, উনি ওনাদের বিরুদ্ধে লাগবে না, এরকম চিন্তা ভাবনা করছিল। কিন্তু আসলে তো এরকম হয় নাই। এরপরে ফেব্রুয়ারির মাসের 18 তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে গুলি করে হত্যা করা হয়। তাহলে বুঝতেই পারতেছো তুমি, হত্যা শুরু হয়েছে। এত কিছুর পর বাঙালি আর থেমে নাই, আন্দোলন ভয়ানক রূপ নিছে। ওই কারণে বলা হয় 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান। এবং এটা এত বড় আন্দোলনের রূপ নিছে জনগণের মধ্যে, পাকিস্তানিরা এই আগরতলা ষড়যন্ত্র মামলাটা এটা তোমার কি প্রত্যাহার করতে বাধ্য হয়। এবং বাঙালির মূল কথা ছিল সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে শেখ মুজিব সহ। এবং 22শে ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা মামলার আসামি যারা ছিল তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়েছে। কিছু করার নাই, আন্দোলন গণ আন্দোলন শুরু হয়েছে, নিঃশর্ত মুক্তি দিল। এরপর কোন দিন দিল এটা মাথায় রাখতে হবে, 22 ফেব্রুয়ারি 1969 সালে আগরতলা মামলাটা প্রত্যাহার করা হয়েছে এবং সবাইকে নিঃশর্ত, কোনো শর্ত ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। ভালো কথা, মুক্তি দেওয়া হলে কোন দিন মুক্তি দেওয়া হয়েছে? 22 ফেব্রুয়ারি। এই তোমাদের কি মনে হয় এই 22 ফেব্রুয়ারি 1969 সালে, 22 ফেব্রুয়ারি 1969 সালে এইসব আমাদের আগরতলা মামলা প্রত্যাহার করছে, বাঙালি খুশি না? অবশ্যই খুশি। এত বড় একটা গণ আন্দোলন হয়েছে কার কারণে? শেখ মুজিবের কারণে। তাহলে কি তাকে একটা সংবর্ধনা দেওয়া উচিত না? অবশ্যই উচিত। সে বাংলার মানুষের জন্য কাজ করতেছে, তাকে কি একটা উপাধি দেওয়া উচিত না? অবশ্যই উচিত। 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে তাকে ছাড়ছে, ওই দিন কি তোমার সংবর্ধনা দেওয়া যায় না? পরের দিন যাই একটা সংবর্ধনা দিল। তাহলে খেয়াল করো কি সুন্দর সিকোয়েন্স। 22শে ফেব্রুয়ারি 1969 সাল, ওই সালে গণ অভ্যুত্থান হলো। 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে শেখ মুজিব সহ সবাইকে কি করছে? মুক্তি দিছে। সবাই এখন জেলের বাইরে। পরের দিন শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হবে। এই সংবর্ধনা দেওয়া হয় এবং ওই সময়কার ডাকসুর বিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। তাহলে একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এখানে কয়েকটা প্রশ্ন আসতে পারে, আমরা অনেকে পারি না। সিকোয়েন্সটা চিন্তা করো, কত তারিখ? 22 ফেব্রুয়ারি 1969 সালের 22শে ফেব্রুয়ারি আগরতলা মামলা শেষ। আগরতলা মামলা শেষ মানে কি? আগরতলা মামলা যখন শেষ, এর পরের দিন বঙ্গবন্ধুকে কি করবে? সংবর্ধনা দিবে। কোথায়? রেসকোর্স ময়দানে সংবর্ধনা দিবে এবং ওই দিন বঙ্গবন্ধুকে উপাধি দিবে। কি উপাধি? বঙ্গবন্ধু উপাধি। এর আগে ছিল হচ্ছে শেখ মুজিব, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব। কে দিছে? তোফায়েল আহমেদ। সে কে? ওই সময়কার ডাকসুর বিপি ছিল। আমাদের ডাকসুর বিপি ছিল এই যে তোমার তোফায়েল আহমেদ। উনি বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালের কত তারিখে? দেখি কমেন্টে আনসার দাও তো। হ্যাঁ, সবাই পারতেছে 23 ফেব্রুয়ারি 1969। তাহলে দেখো একটু সিকোয়েন্স মেনটেন করবা। আমরা এভাবে মনে রাখলে সুবিধা। 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার বের হয়ে গেল, পরের দিন, এই পরের দিন চিন্তা করলে বোঝা যায় 22-23 দুইটাই মনে থাকে। এবং ওই দিনেই ওনাকে সংবর্ধনা দিল এবং উপাধি দিল। মনে থাকবে না? অবশ্যই থাকবে। এবার আসো, এখন সালটা কোন সাল? 1969 সাল। এই 1969 সালের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান চলাকালীন আমাদের পাকিস্তানের শাসক ছিল সামরিক শাসক আইয়ুব খান। উনি সব কিছু উনার আন্ডারে নিয়ে নিতে চাইছিল। এবং এই গণ অভ্যুত্থানের পরে আইয়ুব খান তার যে কি বলে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে আইয়ুব খান ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, এর মানে ক্ষমতায় নতুন একজন আসবে না? যে আসবে তার নাম হচ্ছে ইয়াহিয়া খান।
তাহলে একটু খেয়াল করো, আইয়ুব খান এই গণ অভ্যুত্থানের কারণে তাহলে গণ অভ্যুত্থানের কারণে আইয়ুব খান কি করলো, তার ক্ষমতা থেকে ইস্তফা দিল। তাহলে এবার নতুন ক্ষমতায় কে আসলো, ইয়াহিয়া খান নতুন ক্ষমতায় আসলো। উনি দেখো এখন সালটা 1969, এখনো পর্যন্ত পাকিস্তানে কোনো সাধারণ নির্বাচন হয় নাই। যেটা হয়েছিল সেটা প্রাদেশিক নির্বাচন, সাধারণ নির্বাচন হয় নাই। উনি কথা দিল যে আমি ক্ষমতায় আসছি, এবার সাধারণ নির্বাচন হবে। ভালো কথা। কখন? 1969। তাহলে নির্বাচন কখন হবে? 70-এ। এই 1970 সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন হয়। পাকিস্তান 1947 সালের পর প্রথম সাধারণ নির্বাচন হয় 1970 সালে। এটাকে আমরা বলি 1970-এর নির্বাচন। হ্যাঁ, 1970-এ যে নির্বাচন সেটা আবার দুইটা ভাগে হয়। একটা হচ্ছে প্রাদেশিক, আর একটা হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় নির্বাচন থেকে কি আসবে, প্রধানমন্ত্রী, আর প্রাদেশিক থেকে আমাদের কি আসবে, মুখ্যমন্ত্রীগুলো আসবে। তো আমরা এটার রেজাল্টটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো আমি এটা একটু রেজাল্টটা বলি শেষ করে দিচ্ছি। মানে আমি কিন্তু অনেক কিছু স্কিপ দিছি, তোমরা সব পড়বা। আমি তোমাদেরকে আস্তে আস্তে 70-এ নিয়ে আসছি। এখন আমরা 1970 সালে আসছি। 1970 সালে নির্বাচনটা দেখব। আচ্ছা, 1970 সালে যে নির্বাচন, প্রথমে আমরা দেখি হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জাতীয় নির্বাচন বা আমরা এটাকে বলতে পারি কেন্দ্রীয় নির্বাচন বলতে পারি, যে আমাদের কেন্দ্রীয় সরকারের জন্য। এই নির্বাচনে কি কি ছিল না ছিল সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, তো এই নির্বাচনে মোট আসন কয়টা ছিল খেয়াল করো। এখানে মোট আসন ছিল 313টা। এই 313টি যে আসন ছিল, এই 313টি আসন দুই ভাগে বিভক্ত ছিল। একটা ছিল আমাদের নির্বাচিত আসন, আর একটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। একটা হচ্ছে নির্বাচিত, আর একটাকে বলা হয় সংরক্ষিত আসন। এই নির্বাচিত আসন ছিল হচ্ছে আমাদের 300টা। নির্বাচিত আসন ছিল 300টা, আর মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল 13টা। টোটাল আসন হচ্ছে 313টা। তাহলে হিসাবটা একটু ক্লিয়ার করতে হবে। দেখো এটা হচ্ছে কি, তাহলে আমাদের জাতীয় নির্বাচন, এটা কিন্তু সেন্ট্রাল পুরো পাকিস্তানে। তাহলে মোট আসন 313টা, তার মধ্যে নির্বাচিত আসন ছিল 300টা, আর সংরক্ষিত মহিলাদের জন্য 13টা। এবার আসো এর মধ্যে আমাদের পূর্ব পাকিস্তানে কয়টা ছিল। দেখো এটা কিন্তু কেন্দ্রীয় মানে কি, এটা পুরো পাকিস্তানে। তাহলে এই 300টা আর 13টা, টোটাল 313টা আসনের মধ্যে কয়টা আসন পাকিস্তানের ছিল। তাহলে পূর্ব পাকিস্তানে আসন ছিল কয়টা দেখো। পূর্ব পাকিস্তানে আসন ছিল হচ্ছে 162 + 7। 162 + 7 এর মানে টোটাল 169টা। তাহলে পূর্ব পাকিস্তানে দেখো টোটাল পাকিস্তানে আসন ছিল 313টা, তার মধ্যে নির্বাচিত আসন 300টা। নির্বাচিত 300টা আসনের মধ্যে 162টা আসন হচ্ছে পূর্ব পাকিস্তান। অনেকে এখন আমাকে প্রশ্ন করবা পূর্ব পাকিস্তানে আসন বেশি কেন। 162টা পূর্ব পাকিস্তানে মানে কি, 300 থেকে 162 বাদ দিলে 148টা সেটা পশ্চিম পাকিস্তান। তাহলে পশ্চিম পাকিস্তানে কম হয়ে যাচ্ছে না? কারণ হচ্ছে তারা এখানে আসন দেওয়ার ক্ষেত্রে কি করছিল জানো, তারা আসন দেওয়ার ক্ষেত্রে জনসংখ্যা কাউন্ট করছিল। আর পূর্ব বাংলায় জনসংখ্যা বেশি ছিল, তো জনসংখ্যা যেহেতু বেশি ছিল এখানে কিন্তু লিটারেলি আসনও বেশি। 162টা আসন ছিল, আর আমাদের সংরক্ষিত আসন ছিল 7টা। এই টোটাল আসন হচ্ছে 169টা। কোথায়? পূর্ব পাকিস্তানে। এই পূর্ব পাকিস্তানে এতগুলো আসনের মধ্যে আওয়ামী লীগ কয়টা পায় দেখো। আওয়ামী লীগ 162টার মধ্যে 160টাই আওয়ামী লীগ পায়, প্লাস সংরক্ষিত যে 7টা ছিল 7টার মধ্যে 7টাই আমাদের আওয়ামী লীগ পাইছে। তাহলে আওয়ামী লীগ পাইছে কয়টা? 167টা। তাহলে হিসাবটা দেখো। জাতীয় নির্বাচনে টোটাল আসন হচ্ছে 313টা, তার মধ্যে নির্বাচিত আসন 300টা, সংরক্ষিত যেটা মহিলাদের জন্য 13টা। এই নির্বাচিত 300টার মধ্যে
300টার মধ্যে 162টা ছিল পূর্ব পাকিস্তানে। আমরা পশ্চিমটা নিয়ে চিন্তা করতেছি না, আমি পূর্ব পাকিস্তানের কথা চিন্তা করতেছি। পূর্ব পাকিস্তানে ছিল 162টা, আর সংরক্ষিত মহিলাদের জন্য পূর্ব পাকিস্তানে ছিল 60টা। 162টার মধ্যে 160টাই কারা পাইছে? আওয়ামী লীগ পাইছে। আর এদিকে মহিলাদের যে 7টা সংরক্ষিত ছিল তার মধ্যে 7টাই কিন্তু আওয়ামী লীগ পাইছে। তাহলে পূর্ব পাকিস্তানের টোটাল আসন ছিল 169টা, তার মধ্যে 167টাই কে পাইছে? আওয়ামী লীগ পাইছে। এটা কোন নির্বাচন? জাতীয় নির্বাচন, সেন্ট্রাল। এবার আসো প্রাদেশিক নির্বাচন। হ্যাঁ, এবার আসি প্রাদেশিক নির্বাচন। এটাই শেষ, প্রাদেশিক নির্বাচন। এই প্রাদেশিক নির্বাচন যেটা, এই প্রাদেশিক নির্বাচনে মোট যে আসন, মোট আসন যেটা ছিল আমাদের এখানে, আমরা আমাদের পূর্ব পাকিস্তান নিয়ে আলোচনা করতেছি। প্রাদেশিক মানে প্রদেশে, আমরা পূর্ব পাকিস্তান নিয়ে আলোচনা করতেছি। এটা কিন্তু 1970-এরটা। আগে যেটা দেখছিলাম 1954 যুক্তফ্রন্টেরটা, হ্যাঁ ওটা না, কিন্তু এটা 1970-এরটা। মোট আসন ছিল 310টি। এই 310টি দুই ভাগে বিভক্ত ছিল। 300টি ছিল নির্বাচিত আর 10টি ছিল হচ্ছে আমাদের কি সংরক্ষিত। এগুলা কোথায় ভাই? প্রাদেশিক। আমরা প্রাদেশিক মানে পূর্ব পাকিস্তান নিয়ে আলোচনা করতেছি, পশ্চিমটা নিয়ে আমার আলোচনার মূল বিষয়বস্তু না। এই 310টা, তার মধ্যে 300টা নির্বাচিত, 10টা হচ্ছে সংরক্ষিত মহিলাদের জন্য। আওয়ামী লীগ কয়টা পাইছে দেখি। আওয়ামী লীগ 300টার মধ্যে 288টা পাই গেছে, আর এদিকে 10টার মধ্যে আওয়ামী লীগ 10টাই পাইছে। তাহলে আওয়ামী লীগ টোটাল কয়টা পাইছে? 288 প্লাস 10 মানে হচ্ছে 298টা। তাহলে টোটাল ছিল 310টা, তার মধ্যে 298টা কে পাইছে? আওয়ামী লীগ পাইছে। কোথায়? প্রাদেশিক নির্বাচনে। এটা ছিল তাদের টোটাল হিসাব নিকাশটা। আর এটা হচ্ছে, এগুলো ছিল কোন নির্বাচন? 1970 সালের নির্বাচন। 1970 সাল, এই নির্বাচন 1970 সালে পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন। এবং এই জাতীয় নির্বাচনটা হয়েছে হচ্ছে তোমার 7 ডিসেম্বর। এটা হয়েছিল 7 ডিসেম্বর। আর প্রাদেশিকটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন হওয়ার কিছুদিন পরেই প্রাদেশিক নির্বাচন হয়, আর এটা হয়েছিল তার 10 দিন পর 17 ডিসেম্বর। শেষ। এগুলো হচ্ছে মেইন কথাটা, মেইন কথাটা এতটুকুর মধ্যেই শেষ। আচ্ছা দেখো দেখো, আমি একটু রাজনীতি কম বুঝি, ইতিহাসটা যেভাবে ছিল আমরা সেভাবে বলতেছি। সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে, সংখ্যাগুলো মনে রাখতে হবে। আমি আবার বলতেছি, আমি এই জায়গায় সবাই কনফিউশন ক্রিয়েট হয়, ওই জন্য আমি তোমাকে আলাদা করে দিছি। একটা জাতীয় নির্বাচন, সেটা আলাদা নির্বাচন পুরো জাতির জন্য, আর একটা প্রাদেশিক নির্বাচন শুধু প্রদেশের জন্য। আমরা পড়ব পূর্ব বাংলাটা। জাতীয় নির্বাচনের টোটাল ছিল 313টা, তার মধ্যে 300টা ছিল নির্বাচিত, মহিলাদের জন্য সংরক্ষিত 13টা। আর 300টার মধ্যে 162টাই ছিল পূর্ব পাকিস্তানের আসন, আর 13টার মধ্যে 7টা ছিল পূর্ব পাকিস্তানে। এই পূর্ব পাকিস্তানের যে 162টা ছিল তার মধ্যে আওয়ামী লীগ পাইছে 160টা, আর সংরক্ষিত 7টার মধ্যে 7টাই কিন্তু আওয়ামী লীগ পাইছে। তাহলে পূর্ব পাকিস্তানে আসন ছিল কয়টা? টোটাল 169টা। টোটাল পাকিস্তানে 313টা, টোটাল পাকিস্তানে নির্বাচিত 300, সংরক্ষিত 13টা। আর পূর্ব পাকিস্তানে নির্বাচিত 162, সংরক্ষিত 7, টোটাল 169। এর মধ্যে আওয়ামী লীগ এখান থেকে 160, এখান থেকে 7, টোটাল 167টা আসন পাই গেছে। তাহলে পূর্ব বাংলার যে 169টা আসন ছিল তার মধ্যে 167টাই আওয়ামী লীগের হাতে। তাহলে ক্ষমতা কার হাতে? আওয়ামী লীগের হাতে। এবার আসো প্রাদেশিক নির্বাচন। তাহলে প্রাদেশিক নির্বাচন তার 10 দিন পরে হয় 17 ডিসেম্বর। মোট আসন ছিল 310টা, তার মধ্যে 300টা নির্বাচিত, 10টা সংরক্ষিত, টোটাল হচ্ছে 310টা। এটা কিন্তু পূর্ব বাংলা প্রদেশের জন্য। এবং এরপরে 300টার মধ্যে 288টাই পাই গেছে আওয়ামী লীগ, আর 10টার মধ্যে 10টাই আওয়ামী লীগ পাইছে। এর মানে আওয়ামী লীগ প্রদেশে পাইছে টোটাল 298টা। তাহলে কে জয়ী? আওয়ামী লীগ জয়ী। এবার তোমার কি মনে হয়, ক্ষমতা আওয়ামী লীগের হাতে? তারা দিবে? দিবে না। এটা নিয়ে তারা টাল বাহানা শুরু করবে। কখন? ডিসেম্বরে এই নির্বাচন হয়েছে, তারা ক্ষমতা আওয়ামী লীগের হাতে হস্তান্তর করবে, আওয়ামী লীগ পুরা পাকিস্তান চালাবে। স্বাভাবিক। তারা কি করবে? মানবে? মানবে না। কে আছে ক্ষমতায়? ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান ডেট দিবে, ওই দিন করবো, ওই দিন করবো, ওই দিন করবো, এভাবে আটকাইতে আছে। এভাবে চলে গেল 1971 সালে। 1971 সালে যাওয়ার পর কাহিনী শুরু, যে তারা কোনোভাবেই ক্ষমতা দিচ্ছে না। এরপরের কাহিনী অন্যদিকে। আমাদের 1970 পর্যন্ত ছিল, 1970 পর্যন্ত বললাম। শেষ। তোমরা বই এবার রিডিং করে নিয়ে সুন্দরভাবে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সিকোয়েন্সটা মেনটেন করো, আমি বারবার বলতেছি সিকোয়েন্সটা মেনটেন করো, সিকোয়েন্সটা মেনটেন করো। শেষ তো? আর পড়াবো না।
আর এর মধ্যে আমার অনেক বেশি প্যারার মধ্যে থাকবো, হয়তো এর মধ্যে আর কোনো ক্লাস অ্যানেজ করা সম্ভব হবে না। আমি ওই কারণে একটু সংক্ষেপে হলেও আমি চাইছিলাম 70 পর্যন্ত তোমাদেরকে একটু টাইনা নিয়ে যাই, 70 পর্যন্ত টাইনা নিলাম আর কি, 1970 সাল পর্যন্ত। এই বুঝছি কি না? অনেকে বলি ইতিহাসের মধ্যে বুঝার কোনো কিছু নাই, এত সালে এটা হয়েছিল, এত সালে এটা হয়েছিল, মুখস্থ করে ফেলাম না ভাই, এভাবে মনে থাকবে না, সত্যি কথা মনে থাকে না। এটি সিকুয়েন্সিয়ালি যদি তুমি ইতিহাস পড়ো তখন মনে থাকবে যে আমাদের এই যেমন যুক্তফ্রন্ট গঠন হয়েছে কী কারণে, প্রাদেশিক নির্বাচন হয়েছে কী কারণে, এরপরে মুক্তিযুদ্ধ হয়েছে কী কারণে, প্রত্যেকটা কিন্তু কারণ আছে। হ্যাঁ, এগুলো একটু বুঝে শুনে পড়তে হয়। আবার এই 1970-এর যে নির্বাচন, এটা কিন্তু প্রথম বড়সড় নির্বাচন। এই নির্বাচন কিন্তু অনেকে বুঝে না, এখানে কিন্তু দুইটা, জাতীয় প্রাদেশিক, জাতীয় বা কেন্দ্রীয়, আর এটা হচ্ছে প্রাদেশিক, মাথায় রাখবো। আর তোমরা পরীক্ষায় কিন্তু তোমরা খেয়াল করবা এটা কি তোমাকে জাতীয় নির্বাচনের কথা বলছে না প্রাদেশিক নির্বাচনের কথা বলছে। আবার মাথায় রাখবা পূর্ব পাকিস্তানের কথা বলছে নাকি পশ্চিম পাকিস্তানের কথা বলছে। দেখো এখন তুমি অনেকে আমাকে বলো ভাই আপনি পূর্ব পাকিস্তানে কয়টা আসন আছে বলছেন, পশ্চিম পাকিস্তানে তো বলেন নাই। বলার দরকার নাই তো, টোটাল আসন ছিল 300টা, তার মধ্যে 162টা যদি পূর্ব পাকিস্তানের আসন হয়, বাকিগুলো কোথাকার? পশ্চিম পাকিস্তান। 148টা, 13টার মধ্যে 7টা যদি পূর্ব পাকিস্তান হয়, বাকি 6টা কোথাকার? পশ্চিম পাকিস্তান। এটাই স্বাভাবিক। তো তো তুমি যদি আবার সেটা সহ করতে যাও যে ভাই আমি পশ্চিম পাকিস্তানটা মুখস্থ রাখবো, এর মানে হচ্ছে তুমি খুদাই দরকার নাই, তো বলদের মতো খাটার তো আমার কোনো দরকার নেই। আমার কথা হচ্ছে আমি যদি এটা জানি 300 থেকে এটাই বিয়োগ করলে ওইটা এমনি জানি, শুধু শুধু মুখস্থ করার কী দরকার? আর সেটা পরীক্ষা আসে না, পরীক্ষায় যেটা আসে সেটা দেখবো, কোনো কারণে চলে আসলেও টেনশন নাই, 300 থেকে 162 বিয়োগ করবো। বিয়োগ করতে তো তোমরা জানো নাকি নাকি সেটাও জানো না? যাক, আসলে জীবনে আমি ইতিহাস ক্লাস কখনো নিই নাই, নিজেও ইতিহাস সম্পর্কে খুব বেশি জ্ঞানী না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবা। আর হচ্ছে তোমরা বই থেকে অবশ্যই দেখে শুনে পড়বা। আমি ট্রাই করছি একটা সিকোয়েন্স তোমাদেরকে ক্রিয়েট করে দিতে, কীভাবে ইতিহাস পড়লে মনে থাকবে সেটা জেনে নিতে। আর আরেকটা হচ্ছে আমিও তো মনে করো আমি তো ইতিহাসের শিক্ষক না, যারা ইতিহাসের শিক্ষক তাদের এই সম্পর্কে আরও বেশি জ্ঞান থাকবে। তা আমার তো জ্ঞান হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে যতগুলো ইনফরমেশান পাচ্ছি সেটাই আমার জ্ঞান। আর যারা ইতিহাস নিয়ে পড়ে তাদের জ্ঞান অবশ্যই আমার থেকে অনেক অনেক বেশি, অবশ্যই ওনাদেরকে আমি সম্মান করি। আর আমি জাস্ট চেষ্টা করলাম সংক্ষেপে কীভাবে তোমাদেরকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে দেওয়া যায়, নিজে যতটুকু জানি আর কি। আমিও অনেক কিছু জানি না, সব জানতাম না। আর বিশেষ করে যেহেতু আমি ইতিহাস পড়াই না, যার কারণে এই সম্পর্কে আমার জ্ঞান যথেষ্ট কম। যতটুকু জ্ঞান আছে তাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু তোমাদেরকে হেল্প করতে পারছি বা তোমাদেরকে পারফেক্টলি বুঝাইতে পারছি কিনা জানি না। যদি পারফেক্টলি বুঝাইতে না পারি এটা আমার ব্যর্থতা, আর যদি বুঝাইতে পারি এটা আমার সার্থকতা। তবে বুঝাইতে না পারলে সেটাকে ব্যর্থতা বলবো না, কারণ আমি ইতিহাসের শিক্ষক না। তো তাও চেষ্টা করছি যে যতটুকু পারা যায় একটু গুছিয়ে দেওয়ার। জানি না কতটুকু গুছাইতে পারছি। তো হয়তো আর ইতিহাসের ক্লাসে তোমাদের দেখা হবে না, আবার হইতেও পারে, দেখা যাক না ভবিষ্যতে টাইম মিলাতে পারে কিনা। তো প্রথম দিকে ভাষা আন্দোলন নিয়ে 1947 থেকে 70 পর্যন্ত তোমরা এখন একটু বই থেকে পড়বা। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, যদি ক্লাসগুলো করার পর তুমি বই থেকে পড়ো, এবার দেখবা যে সালগুলো তোমার মাথায় খুব ইজিলি ধরবে। কারণ ইতিহাস বললাম তো এটা সিকোয়েন্স মেনটেন করে, আমরা সেই সিকোয়েন্স মেনটেন করা ছাড়া এলোমেলো পড়ি, তখন আমাদের ইতিহাসটা কঠিন লাগে। সাইফুল ভাইয়া একটা উৎকৃষ্ট মানের বইয়ের নাম বলেন যেটা দিয়ে সুন্দরভাবে ইতিহাস পড়তে পারবো। উৎকৃষ্ট বই বলা যায় না আসলে, কারণ হচ্ছে ইতিহাস এক এক বইতে এক একভাবে লেখা, এক এক বইতে এক এক রকম। তুমি যদি ইতিহাস পারফেক্টলি জানতে চাও অনেকগুলো বই পড়তে হয়, সত্যি কথা। মানে একটা বইতে সব ইতিহাস তুমি পাবা না। আর আমাদের তো আমরা ওই জবের জন্য বিসিএস টিসিএসের জন্য বই পড়লেও অনেকগুলো বই পড়তে হয় ইতিহাসের জন্য, এক এক বইতে এক এক ইনফরমেশান বেশি থাকে। তবে সত্যি কথা কি জানো, সবার একটাই সাজেশন, সবার আগে 9-10 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ো, কারণ এটার মধ্যে ইতিহাসটা সুন্দরভাবে গুছানো আছে। এটা পারলে যদি এটার সিকোয়েন্স মাথায় ঢুকানো যায় তুমি বাকি সিকোয়েন্স পড়লে পারবা, কারণ সিকোয়েন্স তো মাথায় ঢুকে গেছে। এবার খালি ইনফরমেশান গ্যাদার করা। তোমার মাথায় যদি 1947 থেকে 70 পর্যন্ত এই সিকোয়েন্সটা মাথায় ঢুকে যায়, এবার তোমাকে যতই এক্সট্রা ইনফরমেশান দেওয়া হোক আশা করি কোনো সমস্যা হবে না, তুমি পারবা। কারণ ইনফরমেশান এখানে তো বোঝার মেন জিনিসগুলো এখানে বোঝা হয়ে গেছে। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। তোমাদেরকে অনেক কষ্ট দিলাম, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি যতটুকু পারছি আবারও বলছি ভুল ত্রুটি মাফ করে দিব, আমি জানি না। আর আরেকটা হচ্ছে কিছু কিছু ইতিহাসের জিনিস নিয়ে বাকবিতণ্ডা আছে, কারণ আমি বললাম এই যে একটা ইতিহাস নিয়ে অনেক বই আছে। তো কিছু কিছু ইনফরমেশান দেখা যায় আমার এই বইতে একরকম, এই বইতে একরকম, তখন দেখা যায় এগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। আর আমরা এখানে যে কাজটা করছি, যেহেতু তোমাদের বোর্ড বই আছে,
ওই কারণে আমি বোর্ড বইয়ে যেটা আছে তোমাদেরকে সেটাই আনসার করতে হবে। বাট যখন হায়ার লেভেলে যাবা তখন দেখা যাবে অনেকগুলো বই অ্যানালাইসিস করতে হয়, তো তোমাদের সেই চিন্তা করা লাগবে না, তোমরা শুধু বোর্ড বইয়ের জিনিসগুলো পড়বা, দ্যাটস এনাফ। সাইফুল কয়েকটা বলেন দেখি, কয়টা পড়তে পারি? না, ওরকম বলা যাবে না। আসলে যেগুলো ইতিহাসের বইগুলো আমার জানা, দেখো আমি কিন্তু ইতিহাসের স্টুডেন্ট না বা ইতিহাস পড়ায়ও না, সো ইতিহাসের বই সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। কারণ আমরা যেগুলো পড়ি সেগুলো হচ্ছে বিসিএসের বইগুলো, বিসিএসের জন্য ইতিহাস পড়তে হয়, তবে পড়ে আসলে মজা পাচ্ছি ভালো। তো এখন এক্ষেত্রে বিসিএসের বইগুলো তুমি নিয়ে কী করবা? এগুলো নিয়ে তো তোমার খুব একটা কাজ হবে না আসলে। যাক, যদি তোমাদের মনে একটু হলেও যদি ইতিহাসের ইতিকথাগুলো জাগ্রত করতে পারি, তাহলে নিজেকে সার্থক মনে করি। আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাংলা ভাষায় কথা বলে বাংলার মাধ্যমে শেষ করতেছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।